হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই সুস্থ এবং ভালো আছো। তো দেখতে দেখতে চলে আসলাম আমাদের এডমিশন ফাউন্ডেশন জিকে ক্লাস সাধারণ জ্ঞানের। আজকে আমরা সেকেন্ড ক্লাসে চলে আসছি। তো সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ এবং ভালো আছো। আমাকে একটু জানিয়ে দাও কারা কারা আছো। আর অবশ্যই অবশ্যই সবাই ক্লাসটা শেয়ার করে দিবে আর হচ্ছে বন্ধুদেরকে মেনশন করে দিবে। আমি একটু দেখতে চাই কারা কারা ক্লাসটা শেয়ার করছে এবং হচ্ছে ক্লাসটা অবশ্যই বন্ধুদেরকে মেনশন করে দিবে, খুব দ্রুত বন্ধুদেরকে মেনশন করে দিবে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ওকে, আমার সাথে আছে মমিনুল ইসলাম, মারিন আক্তার মৌরি, তারপর হচ্ছে লামিয়া ইসলাম আছে। ওকে, তারপর হচ্ছে জারিন তাসনিম আছে, মোহাম্মদ সেলিম আছে, মাহফুজুর রহমান আছে। ওকে, হ্যাঁ সবাইকে মেনশন করে দাও। ভাইয়া আমাদের পেড ক্লাসে এগুলো আবার পড়াবেন কি না? হ্যাঁ পড়াবো। এখন হচ্ছে জাস্ট এটা যেহেতু ফাউন্ডেশন ক্লাস এবং হচ্ছে আমাদের আসলে কি কি পড়তে হবে, কোন টপিকগুলো আমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ। যেমন আজকে আমি যে টপিকটার উপর ক্লাস নিচ্ছি, বাংলাদেশের জনসংখ্যা ক্ষুদ্র নিগোষ্ঠী, তুমি দেখবা বিগত 10 বছরের মধ্যে এমনও বছর গেছে যে যেখানে একটা মানে হচ্ছে দুইটা করে প্রশ্ন আসছে। সো খুবই খুবই গুরুত্বপূর্ণ। এবং শুধু ঢাকা ইউনিভার্সিটি না, রাজশাহী, চট্টগ্রাম, বিউপি যেখানেই বলো সব জায়গায় কিন্তু এই টপিকটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। সো সবাই একটু দ্রুত দ্রুত করে কিন্তু ক্লাসটা শেয়ার করে দিতে হবে, কারণ জোবার ভাই কিন্তু ক্লাসে চলে আসছে। হাসান, সোহেল ভাই। ওকে, সো চলো আমরা দেরি না করে ক্লাসটা শুরু করে দিচ্ছি। ওকে, সো আচ্ছা, দেখতে পাচ্ছ যে বাংলাদেশের জনসংখ্যা ক্ষুদ্র নিগোষ্ঠী। আমি হচ্ছে একটু বলে দেই যে বাংলাদেশের যে জনসংখ্যা আমাদের এখানে হচ্ছে আমরা দেখি আমরা অনেকগুলো জাতি আছি, তাই না? কোনোটা হচ্ছে আহ বাঙালি জাতি, কোনোটা হচ্ছে তোমার হচ্ছে চাকমা, মারমা, ত্রিপুরা, এরকম অনেক জাতি আছি। তো এখানে হচ্ছে আমাদের মধ্যে একটা অসাম্প্রদায়িক যে চেতনা বা হচ্ছে সবার মধ্যে যে একটা সম্প্রীতি, সেই সম্প্রীতি কিন্তু এখানে দেখা যাচ্ছে যে একটা দেশ কিন্তু সবার দেশ এবং সবাই মিলেই কিন্তু আমরা বাংলাদেশ। এটা একটু ইয়ে করে দেন, অন্য জায়গায় কি অবস্থা দেখা তারপর এটা করে দেন। ওকে, আচ্ছা, তারপরে চলো আমরা হচ্ছে শুরু করি। আমরা হচ্ছে আচ্ছা, প্রথমে আমি তোমাদেরকে কয়েকটা কোশ্চেন দেখাবো যে বিগত সালে ঢাকা ইউনিভার্সিটিতে কি কি কোশ্চেন আসছে, কেমন কোশ্চেন আসে, প্যাটার্ন তোমাদেরকে আগে দেখাবো। তারপরে হচ্ছে আমি তোমাদেরকে এটা হচ্ছে আমি এই টপিকটা পড়াবো, ঠিক আছে? তো চলো, প্রথমেই কোশ্চেনটা হচ্ছে বাংলাদেশের কোন ক্ষুদ্র নিগোষ্ঠী মুসলমান? বাংলাদেশের কোন ক্ষুদ্র নিগোষ্ঠী মুসলমান? না সমস্যা নেই। ওকে, তো সবাই অ্যান্সার করে ফেলো। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ক্লাসটা সবাই একটু শেয়ার করে দাও। হ্যাঁ, স্যার ডিসকাউন্ট তো দেখাচ্ছে না অ্যাপে। ডিসকাউন্ট তো কালকে শেষ হয়ে গেছে ভাইয়া। তারপরে তোমরা একটু পেজে নক করো, যে বলবা যে ভাই আমি ডিউ আইসিইউতে ভর্তি হতে চাই, তারপরে কিন্তু করে দিবে, ঠিক আছে? ওকে, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। সবাই সবাই ক্লাসটা শেয়ার করে দিলে ভালো লাগবে। ওকে, সো আমি একটু দেখি কে অ্যান্সার দিছে। একের ক কে অ্যান্সার দিছে? মাহিদা মৌলি। মৌলি বলছে একের ক, অর্থাৎ সে বলছে পাংখুয়া। ওকে, তারপর আর কে আছে? সিনথিয়া বিনতে সৃষ্টি বলছে পাঙ্গন। তানিমা তানু বলছে একের ডি, অর্থাৎ সে বলছে পাঙ্গন। তারপর হচ্ছে এম এস সুফিয়ান সজীব স্যারও আমাদের সাথে আছে। তিনি হচ্ছে বাংলার বাংলার বস যাকে বলা হয়, এম এস সুফিয়ান সজীব স্যার। ওকে, সো স্যার আমাদের সাথে জিকে ক্লাস করতেছে। স্যার কয়েকদিন পরে হয়তো বিসিএস দিবে হয়তো, এই জন্য স্যার আমাদের সাথে জিকে ক্লাস করতেছে। ওকে, আচ্ছা, ওকে, তারপর হচ্ছে ইসরাত জাহান বলছে একের ডি পাঙ্গন। ওকে, তো এই কোশ্চেনটা কিন্তু তুমি শুধু এই কোশ্চেনটা তুমি কিন্তু শুধু ইয়েতে পাবা না, শুধু ঢাকা ইউনিভার্সিটিতে পাবা না। ট্রাস্ট মি, তুমি যদি বিগত সালে কোশ্চেন সলভ করো তাহলে তুমি দেখবে এটা রাজশাহী, চট্টগ্রাম, বিউপি বা হচ্ছে বিভিন্ন জায়গায়, ইভেন তুমি যদি বিসিএস পরীক্ষা দিতে চাও সেখানেও দেখবে এই প্রশ্নটা আসে। সো এখনই যদি আমরা এটা, এই জন্যই আজকে হচ্ছে এটা ফাউন্ডেশন ক্লাস। আজকের এই ক্লাসটা তুমি যেখানেই পরীক্ষা দাও, তুমি সেকেন্ড টাইম দাও, তুমি ঢাকা ইউনিভার্সিটি দাও, রাজশাহী দাও, চট্টগ্রাম দাও, যেখানেই দাও, তোমার কিন্তু এগুলাই বেশি গুরুত্বপূর্ণ যেগুলো আজকে আমি পড়াবো। সো বাংলাদেশে কোন কোন ক্ষুদ্র নিগোষ্ঠী মুসলমান? তারা হচ্ছে পাঙ্গন।
আরেকটা ক্ষুদ্র নিগোষ্ঠী আছে, সেটা হচ্ছে লাউয়া, তাদেরকেও মুসলিম বলা হয়। তবে যেহেতু আমাদের প্রচলিত যে পরীক্ষা, সেই পরীক্ষায় কিন্তু প্রশ্ন হিসেবে এটাই থাকে যে একমাত্র ক্ষুদ্র নিগোষ্ঠী কোনটা, যারা হচ্ছে বাংলাদেশি মুসলিম। তো আমরা জানি আরেকটা আছে লাউয়া, সেটা তোমরা মনে রাখতে পারো, ঠিক আছে? ওকে, তারপরে আসো, তাহলে এটা তোমরা সবাই পারলা। পরের কোশ্চেনটা যদি আমরা দেখি যে বাংলাদেশে হাজং নিগোষ্ঠীর বাস কোথায়, এই প্রশ্নটা, তার মানে আমরা দেখতে পাচ্ছি যে এই টপিক থেকে প্রশ্নটা আসলে মেনলি কি আসে, যে কোন ক্ষুদ্র নিগোষ্ঠীদের বাস বা কোন উপজাতিদের বাস কোথায়, আর হচ্ছে তাদের উৎসব কি, ভাষা কি, এগুলোই পরীক্ষায় আসে। এগুলোই আমি তোমাদেরকে দেখাবো, তারপরে এগুলোই আমি তোমাদের বিস্তারিত পড়াবো, ঠিক আছে? ওকে, তাহলে বাংলাদেশে হাজং নিগোষ্ঠীর বাস কোথায়, এখন তোমাদের কাছে অনেক কঠিন লাগতে পারে বা মনে হইতে পারে ভাই এগুলো তো মনে রাখার কোনো ওই নাই। সো জাস্ট আমার ক্লাসটা করো, তারপর বুঝবা যে ওই আছে কিনা। বেশি দেরি হয়ে গেল না ভাইয়া, আমরা মাত্র এই ক্লাসে আসছি। ওকে, হাজং নিগোষ্ঠীর বাস। ওকে, সো কে আনসার দিছে সবার আগে? সন্ধ্যা তারা বলছে 2 এর ক, নেত্রকোনা। তারপর তানজিদা হোসেন তাসিফ বলছে 2 এর ক। তারপর হচ্ছে মিফতাহুল স্বর্ণা বলছে 2 এর ক। তানজিদ হাসান তাসিফ বলছে 2 এর ক। ওকে ওকে, পাংখা, আচ্ছা। অনেকে বলছে শেখ সাইফুল ইসলাম বলছে 2 এর ক, নেত্রকোনা। ওকে, সো আমরা আনসারটা নিচ্ছি। দেখো এখানে রংপুর আছে, রংপুর হবে না। সিলেট আছে, সিলেট হবে না। বান্দরবান হবে না। নেত্রকোনা। এখন কথা হচ্ছে তোমার অপশনে নেত্রকোনা, এটা হচ্ছে একদম এক্সাক্ট লোকেশন, বাট তুমি তো একদম ডিরেক্ট জেলা মনে নাও রাখতে পারো। সেক্ষেত্রে আমি নর্মালি পড়াই ময়মনসিংহ, এবং দুইটাই পড়াই, ময়মনসিংহ পড়াই, নেত্রকোনাও পড়াই, যাতে তুমি অপশনে অনেক অনেক জায়গায় দেখবা নেত্রকোনা থাকবে না, সেখানে ময়মনসিংহ থাকবে। তোমাকে স্পেসিফিক জেলা না দিয়ে বিভাগ দিতে পারে, সেক্ষেত্রে আমি কিন্তু তোমাদের দুইটাই পড়াই দিব, ঠিক আছে? সো এটা নিয়ে একদমই টেনশন করার কিছু নাই। ওকে, তারপরে আসো। ওকে, সো তোমরা যারা ভাবতেছো যে এখনো কোথাও ভর্তি হও নাই, তোমরা কেন আমাদের ডিওয়াইসিউ ব্যাচ চুজ করবা? কারণ হচ্ছে ভাই, এই একটা কোর্সে ভর্তি হইলে যারা মানবিক এবং বিভাগ পরিবর্তন, ধরো তুমি সায়েন্সের স্টুডেন্ট, তুমি কমার্সের স্টুডেন্ট, বাট চাচ্ছ তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে অপশন হিসেবে এখানে তুমি আসবা, সো তাদের জন্য অবশ্যই আমাদের ঢাবি, রাবি, চবি, গুচ্ছ, জবি, খুবই, কুবি, হাবিব, রবি, সাস্ট, ঢাকিবি জাতীয় বিশ্ববিদ্যালয় প্রস্তুতি কিন্তু এই একটা কোর্সে। আমরা কি শুধু একবার ক্লাস নিব? না, আমরা শুধু ঢাকা ইউনিভার্সিটির জন্যই তোমার ক্লাস নিব টোটাল 150টার বেশি। তারপরে তুমি যখন আবার আমাদের রাবি চবির কোর্স হবে, সেখানে তোমাকে আলাদা করে আবার ক্লাস নিব। তারপর যখন গুচ্ছের জন্য আলাদা করে তোমাকে আবার ক্লাস দিব, জবির জন্য তোমাকে আলাদা করে আবার ক্লাস দিব, খুবির জন্য আলাদা করে আবার ক্লাস দিব। সো তার মানে সব মিলিয়ে তুমি তোমার যেদিন পর্যন্ত তোমার ভর্তি পরীক্ষা শেষ না হবে, একদম আগামী বছর আবার ঢাকা ইউনিভার্সিটি কোর্স শুরু হওয়ার আগ পর্যন্ত তুমি আমাদের কোর্সগুলো পাবা, এখানে যেগুলো উল্লেখ আছে, ঠিক আছে? আর এখানে তো দেখতে পাচ্ছ এগুলা শুধু ঢাকা ইউনিভার্সিটির জন্য, এখানে যে কয়টা ক্লাস দেওয়া আছে এগুলা শুধু ঢাবির জন্য। আর ওভারঅল তুমি সবগুলো মিলে দেখবে 1000-এর উপরে ক্লাস চলে গেছে, ঠিক আছে? ওকে, তারপরে আমাদের এখানে লিখিত কোর্স, এখানে ভর্তি হইলে তোমার বাংলা ইংলিশের জন্য আলাদা লিখিত কোর্স লাগবে না, এখানেই পাবা। তারপর পরীক্ষা তো আছেই, সবকিছু সব মিলে এখন 4099 টাকা আছে অফারে। সো যারা এখনো ভর্তি, 8000 টাকার মধ্যে কিন্তু এখন অর্ধেক, 4099। যারা এখনো ভর্তি হো নাই তারা দ্রুত ভর্তি হয়ে যাও, ঠিক আছে? ওকে ওকে, এবার বলো, আমরা আজকে উপজাতি ক্ষুদ্র নিগোষ্ঠী পড়ব। সো এইটা কোন ক্ষুদ্র নিগোষ্ঠী দেখি? তোমাদেরকে একটু আগে চিনাই যে তোমরা ক্ষুদ্র নিগোষ্ঠী চিনো কিনা। না ভাইয়া, এই বই আমার না, না এটা আমার বই না। ওকে, বলো তোমাদেরকে আজকে, যেহেতু আমি ক্ষুদ্র নিগোষ্ঠী, আজকে আমি আবারও বলতেছি যে আজকের পুরো ক্লাসটা কিন্তু আমার সাথে থাকতে হবে, তাহলেই মজা পাবা, ঠিক আছে? এবং দেখবা যে মজা করে আসলে কিভাবে সাধারণ জ্ঞান বোরিং টপিকও পড়া যায়, শিখা যায়। তুমি হয়তো বাসায় বসে 1 ঘন্টা নিজে নিজে পড়তে পারো, কিন্তু আমার সাথে যদি ক্লাস করো তাহলে দেখবা যে আমি যেগুলো পড়াবো এগুলো একদম পানি পানি হয়ে যাবে, এবং ওই জিনিস তোমার সহজে মাথা থেকে যাবে না, এবং মুখস্থ করতে হবে না, ঠিক আছে? সো ওকে, সো বলো এটা কোন ক্ষুদ্র নিগোষ্ঠী? যেহেতু ক্ষুদ্র নিগোষ্ঠী পড়াবো, একজন বলছে ভাইয়া গারো, আরেকজন বলছে উগান্ডা, আরেকজন বলছে বন মানুষ। ওকে ওকে, জিঙ্গালালা হুরহুর, ক্ষুদ্র নিগোষ্ঠী। আচ্ছা, বিষয় হচ্ছে ইনি কোনো ক্ষুদ্র নিগোষ্ঠীর না, ইনি হচ্ছে বাঙালি বাঙালি। তো তারপরেও এটা আমি জাস্ট তোমাদেরকে একটু মজা করার জন্য দিলাম। ওকে, চলো তাহলে এবার আমরা আসল পড়ায় ঢুকে যাই, ঠিক আছে?
ওকে, সো কনফিউশন ক্লিয়ার করি চলো, যেহেতু আজকে আমাদের টপিক কি বাংলাদেশের ক্ষুদ্র নিগোষ্ঠী এবং বাংলাদেশের জনসংখ্যা ও ক্ষুদ্র নিগোষ্ঠী, ঠিক আছে। ওকে, তাহলে চলো আমরা প্রথমে কিছু তোমরা চাইলে লিখতে পারো অথবা আমি পিডিএফ দিয়ে দিব, দুইটাই হবে, ঠিক আছে। ওকে, সো আচ্ছা, ওকে, এখন আর কোনো কথা নাই, এখন দেখো আমি হচ্ছে পড়াচ্ছি, সেটা দেখো, ঠিক আছে। ওকে, তাহলে কনফিউশন ক্লিয়ার। প্রথমে আমরা হচ্ছে দিব, দেখো যে এগুলা নিয়ে আমাদের হচ্ছে নরমালি কনফিউশন লাগে। জাতীয় জনসংখ্যা দিবস এবং হচ্ছে বিশ্ব জনসংখ্যা দিবস। তারপরে জনসংখ্যা তত্ত্ব, জনসংখ্যা তত্ত্বের জনক আর হচ্ছে কাম্য জনসংখ্যা তত্ত্ব। এগুলো নিয়ে আমাদের মধ্যে অনেক প্যাচ লাগে। সো প্রথমে আমি তোমাদেরকে হচ্ছে কনফিউশন ক্লিয়ার করে দিচ্ছি। দেখি এগুলা কে কে পারে, দেখি আগে এগুলা কারো পড়া আছে কিনা। কিরে ভাই, আমি লেখার আগেই তোমরা অ্যান্সার করে ফেলতেছো, মানে কি লেখার আগেই তোমরা অ্যান্সার করে ফেলতেছো? ওকে ভাইয়া, শুয়ে শুয়ে ক্লাসটা করলে কিছু হবে? তোমার যেমনি ইচ্ছা করো স্যার, এগুলো তো লেকচার শিটে আছে তাই না? লেকচার শিটে আছে, হ্যাঁ আছে। ওকে, একজন বলছে 2 ফেব্রুয়ারি, 11 জুলাই, একজন বলছে রবার্ট ম্যালথাস ডাল্টন, কাম্য জনসংখ্যা ম্যালথাস। ওকে ওকে, ঠিক আছে। দেখো, জাতীয় জনসংখ্যা দিবস হচ্ছে আমরা জানি 2 ফেব্রুয়ারি, ঠিক আছে। 2 ফেব্রুয়ারি জাতীয় জনসংখ্যা দিবস, যেটা হচ্ছে বাংলাদেশের জন্য, সেটা হচ্ছে কবে? 2 ফেব্রুয়ারি, ঠিক আছে। হ্যাঁ, 2 ফেব্রুয়ারি। আর বিশ্ব জনসংখ্যা সেটা হচ্ছে 11 জুলাই, তারপরে আসো জনসংখ্যা তত্ত্ব। এই জনসংখ্যা তত্ত্ব কে দিছে? জনসংখ্যা তত্ত্ব। এত দিবস মনে রাখতে গিয়ে নিজের জন্ম তারিখে মনে নাই, এটা কোনো সমস্যা নাই, ঠিক আছে। দেখো, জনসংখ্যা তত্ত্ব হচ্ছে রবার্ট ম্যালথাস। আর কাম্য জনসংখ্যা তত্ত্ব এটা হচ্ছে তোমার ডাল্টন। ঠিক আছে। জনসংখ্যা তত্ত্ব হচ্ছে রবার্ট ম্যালথাস এবং কাম্য জনসংখ্যা তত্ত্ব হচ্ছে ডাল্টন, ঠিক আছে। কাম্য জনসংখ্যা তত্ত্ব হচ্ছে বিষয়টা এমন যে ধরো একটা দেশের জনসংখ্যা কতজন, এমন একটা জনসংখ্যা, একটা দেশের যে আয়তন এবং এই দেশের আয়তন অনুযায়ী ঠিক ততটুকু জনসংখ্যা হইলে ভালো হবে, যাতে করে ওই অঞ্চলের মানুষ মনে করো যে হচ্ছে খাবার টাবার সবকিছু এবং যেই সম্পদ আছে সেই সম্পদের তুলনায় এরকম হয়। ধরো তোমার এলাকায় ধরো বাংলাদেশে যেই খাদ্য উৎপাদন হয় এটা দিয়ে 10 কোটি মানুষের সুন্দর মতো চলার কথা, কিন্তু বাংলাদেশের যে খাদ্য সম্পদ উৎপাদন হয় সেই তুলনায় বাংলাদেশের জনসংখ্যা হচ্ছে 18 কোটি, প্রায় 19 কোটি, ঠিক আছে। এখন তাহলে কি আমাদের কাম্য জনসংখ্যা হইলো না? আমাদের 8 কোটি জনসংখ্যাই বেশি। তাহলে এই খাবারটা আমাদের কি করতে হয়? আমদানি করতে হয় অন্যান্য দেশ থেকে, এতে করে আমাদের প্রচুর আমদানি ব্যয় বেড়ে যায়। আবার ধরো এমন কিছু দেশ আছে, যে সকল দেশে মনে করো রাশিয়া, বিশাল একটা দেশ, 1 কোটির উপরে আয়তন, কিন্তু সেখানে জনসংখ্যা হচ্ছে মাত্র 10-12 কোটির মতো। তাইলে সেখানে থাকতে পারবে মনে করো যে 50 কোটি, কিন্তু সেখানে জনসংখ্যা আছে মাত্র 10-12 কোটি। তাহলে সেটা কি হলো? সেখানে হচ্ছে জনসংখ্যার যে সম্পদ আছে সেই সম্পদের পূর্ণ ব্যবহার হবে না, সেখানে সম্পদের অপূর্ণ ব্যবহার থাকবে। তাহলে এটা কি বলা হয়েছে? কাম্য জনসংখ্যা তত্ত্ব। আর জনসংখ্যা তত্ত্ব যেটা রবার্ট ম্যালথাস দিছে, সেটা হচ্ছে জনসংখ্যা হচ্ছে তোমার জনসংখ্যা বাড়ে হচ্ছে তোমার কিভাবে? জ্যামিতিক। কোনটা বলো তো? জনসংখ্যা বাড়ে হচ্ছে জ্যামিতিক, আর হচ্ছে তোমার যে খাদ্য বাড়ে হচ্ছে গাণিতিক, তাই না? এরকম, মানে একটা জনসংখ্যা বাড়ে হচ্ছে তোমার লাফায়া লাফায়া,
মানে হচ্ছে 2 4 8 6, 2 4 8 16 এভাবে। আর তোমার হচ্ছে খাদ্য বাড়ে হচ্ছে 1 2 3 4 এভাবে। ঠিক আছে, মানে একটা তোমার হচ্ছে খাদ্য বাড়ে কিভাবে, খাদ্য বাড়ে হচ্ছে 1 2 3 4 5 6 এভাবে। আর জনসংখ্যা বাড়ে হচ্ছে তোমার লাফালাফিয়া 2 4 8, তারপর হচ্ছে 16 এভাবে বাড়তে থাকে। এতে করে কি হয়, এতে করে জনসংখ্যার যে ডিফারেন্স সেটা অনেক বেশি বেড়ে যায়, আর হচ্ছে যেটা খাদ্য সেটা হচ্ছে কমে যায়। ঠিক আছে, ওকে ভাইয়া, আমি তো আজকে আপনাদের কোর্সে ভর্তি হয়েছি, তাহলে বই কবে পাবো? খুব শীঘ্রই পাবো ভাইয়া। ওকে, হ্যাঁ ইকোনমিক্সই ছিল, রাইট। তাহলে এটা আমরা বুঝতে পারছি, ঠিক আছে। ওকে, হুম, ওকে, হ্যাঁ খাদ্য বাড়ে হচ্ছে গাণিতিক হারে, আর জনসংখ্যা বাড়ে জ্যামিতিক হারে। ওকে, ঠিক আছে। তারপরে আসো, তারপরের পেজে আমরা দেখি জনসংখ্যায় বাংলাদেশের অবস্থান। জনসংখ্যায় বাংলাদেশের অবস্থানটা যদি আমরা দেখি, যে জনসংখ্যায় বাংলাদেশের অবস্থান আসলে কত, দেখো তো। জনসংখ্যায় বাংলাদেশের অবস্থান হচ্ছে, আমরা জানি প্রথমে যদি আমি লিখি, দেখো তৃতীয়, তৃতীয় হচ্ছে তোমার সার্কভুক্ত দেশে, সার্কভুক্ত দেশ। ওই যে বলছিলাম যে 8টা দেশ আছে আমাদের দক্ষিণ এশীয় অঞ্চলে, 8টা দেশ, সেই 8টা দেশের মধ্যে তৃতীয় হচ্ছে সার্কভুক্ত দেশের মধ্যে। সার্কভুক্ত দেশের মধ্যে বাংলাদেশ হচ্ছে জনসংখ্যায় তৃতীয়। তারপরে চতুর্থ, চতুর্থ হচ্ছে কোনগুলোর মধ্যে, মুসলিম বিশ্বের মধ্যে, মুসলিম বিশ্বের মধ্যে হচ্ছে চতুর্থ, মুসলিম বিশ্বের মধ্যে হচ্ছে চতুর্থ। পঞ্চম কোথায়, পঞ্চম হচ্ছে তোমার এশিয়ার মধ্যে, এশিয়ার যে কয়টা রাষ্ট্র আছে এগুলার মধ্যে হচ্ছে পঞ্চম, এশিয়ার মধ্যে। আর অষ্টম হচ্ছে বিশ্বে, বিশ্বে জনসংখ্যায় বাংলাদেশ অষ্টম। এভাবে পড়লে তুমি আর ভুলবা না, ঠিক আছে, এভাবে পড়লে তুমি আর ভুলবা না। হ্যাঁ, সবাইকে মেনশন করে দিছো? আচ্ছা, আমাদের লাইভে কতজন আছে আমাকে কেউ একটু জানাও, আমার এখানে দেখা যাচ্ছে না। ওকে, হ্যাঁ বিশ্বে অষ্টম। তাহলে তৃতীয় হচ্ছে সার্কভুক্ত দেশের মধ্যে হচ্ছে তৃতীয়, তারপর হচ্ছে তোমার মুসলিম বিশ্বের মধ্যে চতুর্থ, এশিয়ার মধ্যে হচ্ছে পঞ্চম, এবং বিশ্বে হচ্ছে কত, অষ্টম, বিশ্বে হচ্ছে অষ্টম। এই কয়েকটা আমাদেরকে একটু মনে রাখতে হবে, ঠিক আছে। ওকে, আর এখন তো তোমরা জানো পুরো বিশ্বে এক এক সবচেয়ে বেশি জনসংখ্যা আছে কোন দেশে বলো তো? পুরো বিশ্বে, পুরো বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি জনসংখ্যা কোন অধ্যায়ে? হ্যাঁ ভূগোলে পড়ছো না এগুলা? দেখো, আমরা কিন্তু এই যে সাধারণ জ্ঞানগুলা পড়াই, আমরা কিন্তু এগুলো তোমার ভূগোল, পরিণীতি, ইতিহাস, সমাজ বিজ্ঞান, এই সব জায়গা থেকেই পড়াই। এগুলা তুমি ভূগোলে পড়ছো, অর্থনীতিতে পড়ছো, আবার সমাজ বিজ্ঞান দ্বিতীয় পত্রে কিন্তু, দ্বিতীয় পত্র না প্রথম পত্রে, সেখানেও কিন্তু এই এই ক্ষুদ্র নিগোষ্ঠী নিয়ে আছে, কারণ সমাজ বিজ্ঞান, সেখানে সমাজ নিয়ে বলা আছে, সামাজিক গোষ্ঠী নিয়ে বলা আছে, ঠিক আছে। ওকে, ওকে, মাহমুদ মিলি বলছে ইন্ডিয়া, লেকচার শিট পাই নাই, লেকচার শিট পাঠানো হবে ভাইয়া, খুব শীঘ্রই পাঠানো হবে। ওকে, রাদিয়া দেশম বলছে এশিয়ার দিক থেকে পঞ্চম, বিশ্বে অষ্টম। ওকে, মেনশন করলে সবাই ভাববে আমি পড়ি, তাই করব না। আজকে যদি তুমি মেনশন না করো তাহলে আগামীকাল তোমাকেও কেউ মেনশন করবে না, ঠিক আছে। তাহলে ধরো অন্য একদিন আমরা হঠাৎ করে কোনো একটা লাইভ ক্লাসে আসলাম, খুবই গুরুত্বপূর্ণ, সেদিন তুমি কোনো কারণে হচ্ছে অন্য কিছু করতেছো, তুমি দেখলা না যে এডুকেশন একটা গুরুত্বপূর্ণ ক্লাস হচ্ছে, তখন কিন্তু তোমাকে কেউ মেনশন দিবে না। তাই এরকম কয়েকটা সার্কেল ক্রিয়েট করো, যারা তোমাকে ক্লাস হলে তারা তোমাকে মেনশন দিবে, অথবা তুমি আসলে তুমি তাদেরকে মেনশন দিবে। এইটা কিন্তু আমাদের একটা স্টুডেন্ট আছে, সে বলছিল সে হঠাৎ করে একদিন বসেছিল, বসে দেখতেছে একটা ছেলে তাকে হচ্ছে মেনশন দিছে, এবং মেনশন দেওয়ার পরে সে এডুকেশন একটা ক্লাস করে, তার ভাল লাগে, সে ভর্তি হয়, এবং শুধু এডুকেশন থেকে ক্লাস করে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছে। এটা আমাদের মুখের কথা না, এটা এডুকেশন পেজই আছে, সে নিজের মুখে তারা বলছে, ঠিক আছে। সো তোমরা জানো যে প্রত্যেক বছরই কিন্তু এডুকেশন থেকে 300-400 স্টুডেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায়, এবং তারা কিন্তু আমাদের সংবর্ধনা অনুষ্ঠানে আসে, এবং সেখানে এসে নিজেদের গল্পগুলা বলে। তো সেই গল্পগুলো তোমরা দেখবা প্রায় কিন্তু আমরা আমাদের পেজে দেই, ঠিক আছে। ওকে, ঠিক আছে, হ্যাঁ সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্রে তৃতীয় অধ্যায় আছে। ওকে, সো এটা হচ্ছে বিশ্বে বাংলাদেশের অবস্থান। তারপরে যদি আমরা দেখি উপজাতি ভার্সেস আদিবাসী। আচ্ছা, তোমরা কি জানো এই যে বর্তমানে উপজাতি আর আদিবাসীর মধ্যে যে একটা ক্ল্যাশ আছে,
কেউ যেমন অনেকে নিজেদেরকে হচ্ছে আদিবাসী হিসেবে দাবি করে, আবার অনেকে বলে না উপজাতি। তাহলে আসলে কোনটা হবে বলতো? সরি, এটা উপজাতি না, এটা হবে তোমার হচ্ছে মানে হচ্ছে হ্যাঁ, উপজাতি ভার্সেস আদিবাসী, রাইট। ঠিক আছে, উপজাতি ভার্সেস আদিবাসী। হ্যাঁ, এই তো অনিক শীল হচ্ছে অনেককে মেনশন করে দিছে। আমার কোনো বান্ধবী পরেই না, ওরা মেনশন করবে কি, আমি সবসময় ওদের সবাইকে মেনশন করি। আচ্ছা, আমরাও যাবো ইনশাল্লাহ। হ্যাঁ, রাইট। দেখো, উপজাতি আর হচ্ছে আদিবাসী। হ্যাঁ, দেখো আদিবাসী হচ্ছে তোমার, আদিবাসী হচ্ছে তোমার যাদের হচ্ছে একটা কি বলে, যাদের হচ্ছে তোমার একটা, যে তাদের ভূখণ্ড, যারা কোনো ভূখণ্ডে, যারা কোনো ভূখণ্ডে ঐতিহাসিক পরিচয়, ঐতিহাসিক ঐতিহাসিক তারপর হচ্ছে তোমার যে নিজস্ব পরিচয়, নিজস্ব পরিচয়, নিজস্ব পরিচয়, ভাষা, সংস্কৃতি, মানে যাদের যেখানে বাস, যাদের পূর্বপুরুষরা সেখানেই, পূর্বপুরুষরা সেখানেই একদম প্রথম থেকেই ছিল এবং সেখানে তারা বসবাস করে, সেটাকে বলা হয় আদিবাসী ভূখণ্ডে। আর উপজাতি হচ্ছে একটা, মনে করো খুব ছোট, যারা, যাদের পূর্বপুরুষরা সেখানে ছিল না, তারা নতুন করে সেখানে আসছে, তারা একটা এলাকায় নতুন করে আসে। ঠিক আছে, এটাকে আমরা বলতে পারি হচ্ছে তোমার স্বতন্ত্র হচ্ছে সামাজিক গোষ্ঠী, এটাকে আমরা বলতে পারি স্বতন্ত্র, স্বতন্ত্র সামাজিক গোষ্ঠী, স্বতন্ত্র সামাজিক গোষ্ঠী। ঠিক আছে, তাদেরও নিজস্ব ভাষা এবং সংস্কৃতি থাকতে পারে, তাদের একটা স্বতন্ত্র সামাজিক গোষ্ঠী থাকতে পারে, কিন্তু তাদের পূর্বপুরুষরা সেই এলাকায় নর্মালি বসবাস করতো না, তারা হয়তো বিগত সালে একটা একটা অন্য এলাকা থেকে আসছে, সেটাকে বলা হয় উপজাতি। আর আদিবাসী হচ্ছে যেখানে পূর্বপুরুষদের বাস, সেখানেই নতুনদের বসবাস, সেটা হচ্ছে আদিবাসী। এই জন্য কিন্তু বাংলাদেশে এইসব নিয়ে প্যাচ লাগে, উপজাতি আর আদিবাসী নিয়ে। দেখবা হচ্ছে চাকমা, মারমা বা অনেক যারা হচ্ছে ক্ষুদ্র নিগোষ্ঠী আছে, তারা কিন্তু নিজেদেরকে আদিবাসী হিসেবে পরিচয় দিতে চায়, আবার অনেকে নিজেদেরকে আদিবাসী পরিচয় দেয় না। ঠিক আছে, তো যাই হোক, এইটা হচ্ছে আদিবাসী, যাদের পূর্বপুরুষরা সেই ভূখণ্ডে ঐতিহাসিকভাবে ছিল এবং এখনো তারা আছে, তারা হচ্ছে আদিবাসী। আর যারা হচ্ছে তাদের পূর্বপুরুষরা সেখানে ছিল না, তারা অন্য একটা অঞ্চল থেকে এখানে এসে বসবাস করে এবং সামাজিক গোষ্ঠীর সংস্কৃতি তৈরি করে, সেটা হচ্ছে উপজাতি। ঠিক আছে, ওকে। তারপরে আমরা জনসংখ্যায় যাব, জনশুমারি। আচ্ছা, এই প্রশ্নগুলো হচ্ছে আমরা পরে সলভ করব, আমরা আগে আসি। আমরা হচ্ছে ওকে, আচ্ছা, এটা কেন দিছি এটা আমি পরে বলবো। হ্যাঁ, এটা এই যে আমাদের পেজে যে এটা দেওয়া হইলো, এটা আসলে কেন দেওয়া হইলো, এটা তো একটা অবশ্যই রিজন আছে, এইভাবে তো দেওয়া হয় নাই। তো এই ছবিটা আসলে কেন দেওয়া হয়েছে আমাদের পেজ থেকে, তো সেটা আমি বলবো তোমাদেরকে। ঠিক আছে, এটার পিছনে একটা ঐতিহাসিক রিজন আছে। ঠিক আছে, এবার আসো, আমি হচ্ছে তোমাদেরকে প্রথম থেকে পড়াই নিপট। এই যে দেখো নিপট, একটা জিনিস আছে নিপট, ছবির মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট। কি বলা হয়েছে? ন্যাশনাল ইনস্টিটিউট পপুলেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিং, এটাকে বলা হয় নিপট। ঠিক আছে, এবং এটার বাংলা হচ্ছে জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট। তাইলে আমরা বলতে পারি যে নিপট, মাঝে মাঝে পরীক্ষায় আসে, নিপট কি নিয়ে কাজ করে? নিপট হচ্ছে জনসংখ্যা গবেষণা করে, জনসংখ্যা গবেষণা, জনসংখ্যা গবেষণা কাজ করে, মানে মেইনলি জনসংখ্যা নিয়ে কাজ করে কে? নিপট। বুঝতে পারছো? তাহলে যদি পরীক্ষায় আসে নিপট কি নিয়ে কাজ করে, তাইলে হচ্ছে নিপট হচ্ছে জনসংখ্যা নিয়ে কাজ করে, এটা পরীক্ষায় দিবা। ঠিক আছে, নিপট হচ্ছে অথবা আসতে পারে যে জনসংখ্যা নিয়ে কাজ করে নিচের কোন প্রতিষ্ঠান, তাহলে সেটা হচ্ছে নিপট। ঠিক আছে, এখন পরীক্ষায় আবার আসে নিপট এটা কোথায়, নিপটের অবস্থান কোথায়? মনে রাখবা নিপটের অবস্থান হচ্ছে আজিমপুরে, আজিমপুর, ঢাকা। ঠিক আছে, আর এটার প্রতিষ্ঠা কবে হয়? এটার প্রতিষ্ঠা কিন্তু হয় তোমার 1977 সালে, 1977 সালে নিপটের প্রতিষ্ঠা। ঠিক আছে, তাহলে এটা লিখতে পারো যে নিপট, নিপট হচ্ছে তোমার যে ন্যাশনাল ইনস্টিটিউট অফ পপুলেশন রিসার্চ, মানে জনসংখ্যা গবেষণার কাজটা করে হচ্ছে নিপট। এটার অবস্থান হচ্ছে আজিমপুর, ঢাকা। মাঝে মাঝে পরীক্ষায় আসে আজিমপুর, ঢাকা, এবং এটার প্রতিষ্ঠা হয় 1977 সালে। এটা প্রতিষ্ঠা হয় কবে? 1977 সালে। এই কয়েকটা তথ্য জানলেই হবে। লিখছো?
এই কয়েকটা তথ্য জানলেই হবে। ওকে, জনসংখ্যা গবেষণা কেন্দ্র, হ্যাঁ ওকে ওকে ডান। আচ্ছা, নিপট শেষ। এবার আসো জনশুমারি ও গৃহ গণনা। দেখো এই যে জনশুমারি ও গৃহ গণনা, এইটার আগের নাম কি ছিল বলতো? এটার আগের নাম ছিল আদমশুমারি। এটার আগের নাম ছিল আদমশুমারি। আদমশুমারি থেকে বর্তমানে নাম হইছে জনশুমারি ও গৃহ গণনা। আগে যখন এটার নাম ছিল আদমশুমারি, আদম মানে কি? আদম মানে হচ্ছে মানুষ, আর শুমারি মানে হচ্ছে গণনা করা। দ্যাট মিনস আদমশুমারি মানে হচ্ছে মানুষ গণনা করা। আর এই যে জনশুমারি গৃহ গণনা, বর্তমানে সেই নামটা চেঞ্জ করে এখন দেওয়া হয়েছে জনশুমারি। জন দিয়েই কিন্তু মানুষ বুঝায়। এখন আর এটা শুধু মানুষ গণনা নয়, এটা হচ্ছে জনশুমারি, মানুষ গণনা ও গৃহ গণনা, পাশাপাশি মানুষের ঘরবাড়ি কয়টা আছে সেটাও গণনা করবে। ঠিক আছে, তাহলে দেখো আমরা যদি প্রথম একটু জানতে চাই যে আদমশুমারি, ওয়েট লেখো, উপমহাদেশে প্রথম আদমশুমারি হয়, উপমহাদেশে প্রথম আদমশুমারি কবে হয় বলতো দেখি, কে কে পারো? উপমহাদেশে প্রথম আদমশুমারি কবে হয়, কত সালে হয়, কে করেন, কে করেন? আর বাংলাদেশে প্রথম আদমশুমারি কবে হয়? এই কয়েকটা তথ্য দেখি বলো। বাংলাদেশে প্রথম আদমশুমারি কবে হয়? প্রথম আদমশুমারি হয় কবে? এখন পর্যন্ত কতবার হয়? এখন পর্যন্ত বাংলাদেশে কতবার আদমশুমারি হয়েছে দেখি কে কে পারে। সর্বপ্রথম আদমশুমারি হয় 1974 সালে। এটা কোথায়? প্রথম চালু হয় 1872 সালে। শেখ হাসিনার জনশুমারি ট্যাব দিছিল মেরিন আক্তার মৌরি। ওকে, 1872 আদমশুমারি, 1872 আদমশুমারি কে করছে প্রথম বলো? ওকে, আচ্ছা দেখো, উপমহাদেশে প্রথম আদমশুমারি হয় কিন্তু 1872 সালে। উপমহাদেশে প্রথম আদমশুমারি হয় 1872 সালে। কে করেন? লর্ড মেও, লর্ড মেও। তারপরে আসো বাংলাদেশে প্রথম আদমশুমারি হয় কবে? বাংলাদেশে প্রথম আদমশুমারি হয় 1974 সালে। তাহলে আদমশুমারি কিন্তু তোমার 10 বছর পর পর হয়। দেখো তো আদমশুমারি হয় কয় বছর পর পর? 10 বছর পর পর হয়। মনে রাখবা আদমশুমারি হয় 10 বছর পর পর। তাহলে এখন পর্যন্ত কতবার হয়েছে? আমরা জানি প্রথমে হয় 1974 সালে। তার পরের বছর কত সালে হওয়ার কথা ছিল? 1984 সালে, বাট না, পরের বছর হয়েছে 1981 সালে। তারপরের বছর হয়েছে 1981 পরে 1991 সালে। 91 পরে আরো 10 বছর পরে হয়েছে 2001 সালে। 2001 সালের পরে হয়েছে 2011 সালে। 2011 সালে 10 বছর পরে হওয়ার কথা কবে? 2022 সালে, বাট না 2021 সালে, বাট না 2021 সালে হয় নাই, 2022 সালে হয়েছে। কেন হয় নাই? কারণ তখন হচ্ছে করোনা মহামারী ছিল। ঠিক আছে, এই জন্য করতে পারেনি। তো 2012 সালে কবে হয়েছে? 15 থেকে 21 জুন। 15 থেকে 21 জুন হয়েছে 2022 সালে। তাহলে মোট কয়বার হয়েছে আমরা একটু দেখি তো। তাহলে এখন পর্যন্ত মোট হয়েছে 1974 একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। এখন পর্যন্ত কয়বার হয়েছে? 6 বার। ঠিক আছে, এখন পর্যন্ত আদমশুমারি গৃহ গণনা হয় 6 বার। ক্লিয়ার? হ্যাঁ, সর্বশেষ 2021 সাল না ভাইয়া, এই যে এখানে ভুল করছো। ওই যে 2011 সালে হয়েছে, তারপরে 2021 সালে হওয়ার কথা ছিল, বাট হয় নাই, কারণ তখন করোনা ছিল। এই জন্য সেটা হয়েছে 2022 সালে। এই জন্যই আমি এটা লিখে লিখে তোমাদেরকে দেখাইছি, যাতে তোমার এটা মুখস্থ করা না লাগে, তুমি অটোমেটিক বুঝতে পারো। 74 প্রথম হয়েছে, তারপর 2022 সালে লাস্ট হয়েছে। ঠিক আছে, হ্যাঁ 6 বার। হ্যাঁ, আবার
আহ আবার হচ্ছে পরের বার, আচ্ছা আদিবাসী নিয়ে যেটা বলছিলাম, আদিবাসী হচ্ছে যাদের পূর্বপুরুষরা সবার প্রথমে একটা ভূখণ্ডে বসবাস করত এবং তাদের যেই জ্ঞাতিগোষ্ঠী তারাও সেখানে বসবাস করে, সেটাই হচ্ছে আদিবাসী। আর উপজাতি হচ্ছে যাদের পূর্বপুরুষরা অন্য কোথাও বসবাস করত, তারা সেখান থেকে এসে একটা নতুন জায়গায় নিজেরা বসবাস করে, সামাজিক গোষ্ঠী, সংস্কৃতি, ভাষা, সংস্কৃতি এগুলো তৈরি করছে, তারা হচ্ছে উপজাতি। যেমন বাংলাদেশে তোমার চাকমা, মারমা, ত্রিপুরা, তারা বিভিন্ন এলাকায় ছিল, অন্যান্য এলাকায় ছিল। কেউ তোমার মিয়ানমার থেকে আসছে, কেউ তোমার ভারতের কর্ণাটক দক্ষিণের এখান থেকে আসছে, কেউ তোমার বিভিন্ন জায়গা থেকে আসছে, কেউ ইরাক ইরান থেকে আসছে, ওইসব জায়গা থেকে আসছে, এরকমও আছে। ঠিক আছে, ওকে। আচ্ছা, তারপরে আসো আমরা যেটা দেখতেছিলাম, ওকে, এই যে দেখো, তাহলে জনশুমারি ও গৃহগণনা সম্পর্কে আমরা একটু পড়ি। হ্যাঁ, দেখো, জনশুমারি ও গৃহগণনা 2022, এই যে এটা হইল জনশুমারি ও গৃহগণনা 2022। আমরা ডেটটা কবে দেখলাম? আমরা দেখলাম 15 থেকে 21 জুন 2022 সালে, সরি 2022 সালে অনুষ্ঠিত হয়েছে, তাই না? ওকে, 2022 সালে। তারপরে এইটা হচ্ছে প্রথমবারের মতো ডিজিটাল পদ্ধতিতে হয়। প্রথমবারের মতো কি হয়? ডিজিটাল পদ্ধতিতে হয়। মনে রাখবা, এটা প্রথমবারের মতো ডিজিটাল পদ্ধতিতে হয়েছে। ডিজিটাল পদ্ধতিতে হয়। তারপরে মনে রাখবা, এখানে কারিগরি সহায়তা দিছিল নাসা। কারিগরি সহায়তা দিছে নাসা। এবার তোমরা আমাকে বলবা যে এটা পরিচালনা করে কে? পরিচালনা কোন প্রতিষ্ঠান পরিচালনা করে? কোন প্রতিষ্ঠান বলো আমাকে, এটা পরিচালনা করে কোন প্রতিষ্ঠান? এবং এইটা কিন্তু এখানে যুক্ত হয় প্রথমবারের মতো, যুক্ত হয় এখানে কারা কারা জানো? প্রথমবারের মতো গণনায় যুক্ত হয় প্রবাসীরা। প্রথমবারের মতো প্রবাসী ও হিজড়ারা কিন্তু যুক্ত হয়েছে, মানে মেনলি প্রবাসীরা। আচ্ছা, হিজড়া এটা লাগবে না, আমরা মেনলি প্রবাসীটা রেখে দিই। প্রবাসীরা যুক্ত হয়েছে এখানে, ঠিক আছে। ওকে, শরণার্থী, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, শেখ সাইফুল ইসলাম বলছে, রাইট, সেটাকে আমরা বিবিএস দিয়ে লিখলাম। ঠিক আছে, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স, এটাকে বলা হয় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, পরিচালনা করে। ডান। নিপট তো বলছি, নিপট বলছি। বিবিসি না, বিবিসি না ভাইয়া, বিবিএস। বিবিসি তো হচ্ছে এটা একটা চ্যানেল, এটা হচ্ছে একটা চ্যানেল, বাট এটা হচ্ছে বিবিএস, বাংলাদেশ বোর্ড, বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স, মানে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। এটা হচ্ছে আবার তোমার পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীন, এটাও লিখো, পরিকল্পনা পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীন, এটা লিখো। পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীন। পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীন, পরিচালনা করে বিবিএস। আর এটা এই বিবিএসটা হচ্ছে মানে কার আন্ডারে পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীন হয়েছে? আচ্ছা সরি, এটা আমি এটা না, বিবিএসটা না অ্যাকচুয়ালি, মানে এই পুরো ইয়াটাই তোমার জরিপটাই হচ্ছে পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনে হয়েছে। ঠিক আছে, জরিপটাই পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনে হয়েছে। আফিয়া জাহান, ওকে। হ্যাঁ, তৃতীয় লিঙ্গ ছিল, সেটাই, কিন্তু তৃতীয় লিঙ্গ এটা পরীক্ষায় আসবে কিনা আমি এই জন্য শুধু প্রবাসীটা রাখছি। তৃতীয় লিঙ্গ ছিল, আচ্ছা লিখে দেই, প্রবাসী প্লাস তৃতীয় লিঙ্গ, এটাও লিখে দিচ্ছি। হিজড়া না দিয়ে আমি তৃতীয় লিঙ্গ দিচ্ছি।
তৃতীয় লিঙ্গ, ঠিক আছে। লেকচার শিটে 18 থেকে 21 দেওয়া আছে না, সেটা সেটা 15 হবে ভাইয়া, 15 থেকে 21 জুন হবে। 7 দিন ছিল তো, 16, 17, 18, 19, 20, 15, 16, 17, 18, 19, 20, 21, 7 দিন ছিল, 15 থেকে 21 জুন হবে, ঠিক আছে। আচ্ছা, হয়তো একটু প্রিন্টিং কিছু মিস্টেক আছে, একটু মিস্টেক আমরা এটা ক্লাসে ঠিক করে দিব, সমস্যা নাই, হয়তো একটু ভুল হয়েছে। ওকে, রাইট, ওকে। দেন আসো, এইবার আমরা তাহলে হচ্ছে কি করব, এবার আমরা হচ্ছে ক্ষুদ্র জনসংখ্যা নিয়ে একটু কিছু জিনিস পড়ব। দেখো, দেখো ক্ষুদ্র নিগোষ্ঠী, ক্ষুদ্র নিগোষ্ঠী, ক্ষুদ্র নিগোষ্ঠী, দেখো ক্ষুদ্র নিগোষ্ঠী নিয়ে আমরা কি পড়ব। দেখো বাংলাদেশে লেখো, দেখি তোমরা বলো, সরকারিভাবে, সরকারি মতে অ্যাকচুয়ালি সরকারি মতে বাংলাদেশে ক্ষুদ্র নিগোষ্ঠী কয়টি? দেখি অ্যান্সার করো। বাংলাদেশে ক্ষুদ্র নিগোষ্ঠী কয়টি? সরকারি মতে বাংলাদেশে ক্ষুদ্র নিগোষ্ঠী কয়টি? কি অ্যান্সার করছো? শেখ সাইফুল ইসলাম বলছে 50টি। ওকে, শেখ সাইফুল ইসলাম বলছে 50টি। আচ্ছা, তারপরে আর কি আছে? আচ্ছা, তোমরা অ্যান্সার করো। সরকারি মতে বাংলাদেশে ক্ষুদ্র নিগোষ্ঠী আছে 50টি। তারপরে ক্ষুদ্র নিগোষ্ঠী ভাষা কয়টা? ক্ষুদ্র নিগোষ্ঠীদের ভাষা কয়টা আছে? তারপরে হচ্ছে পার্বত্য চট্টগ্রামে কয়টা ক্ষুদ্র নিগোষ্ঠী বসবাস করে? তারপরে বলবা সংবিধানের যে অনুচ্ছেদে ক্ষুদ্র নিগোষ্ঠীর কথা বলা হয়েছে। তারপরে আসো, আদিবাসী দিবস কবে? আদিবাসী দিবস কবে? দেখি কে পারে। ক্লাসে 55 দেওয়া ছিল। কোন ক্লাসে 55 দেওয়া ছিল ভাইয়া? প্রশ্ন বলার আগে সবাই উত্তর দিয়ে দিচ্ছে। আচ্ছা, সৈয়দা ফাতিহা আমরিন বলছে 57টি। সবচেয়ে বড় চাকমা নিগোষ্ঠী বলছে একজন, রাদিয়া। ভ্যালেন্টিনা ত্রিপুরা বলছে 32টা। আকি আলমগীর বলছে 55। 32 ভাষা বলছে মুন্না ইসলাম। ফাহমিদা আক্তার বলছে 13। ওকে, 50টি আমি আগে বলছি। ওকে, সংবিধানে 23-এর ক অনুচ্ছেদ, পার্বত্য চট্টগ্রাম 13-14টি, 57টি আথনিক গ্রুপ। ওকে, আদিবাসী দিবস 9 আগস্ট বলছে শেখ সাইফুল ইসলাম। ওকে, 13-14টি বাস করে। আচ্ছা দেখো, সরকারি মতে, মনে রাখবা, সরকারি মতে বাংলাদেশে ক্ষুদ্র নিগোষ্ঠী কয়টি বসবাস করে? 50টি। তবে আদিবাসী ফোরাম অনুযায়ী তারা 45টা বলছে। আদিবাসী ফোরাম অনুযায়ী তারা 45টা বলছে। আর ক্ষুদ্র নিগোষ্ঠী সরকারি ভাবে হচ্ছে 50টা। আর ক্ষুদ্র নিগোষ্ঠীর ভাষা কয়টা? ভাষা হচ্ছে 32টি। ক্ষুদ্র নিগোষ্ঠীদের ভাষা হচ্ছে 32টি। আর পার্বত্য চট্টগ্রামে বাস করে কয়টা? পার্বত্য চট্টগ্রামে বসবাস করে এখানে কারো মতে 13টা, কারো মতে 14টা। এখন অপশনে যেটা থাকে সেইটা দিবা। আর যদি দুইটাই অপশনে থাকে তাইলে 13টা দেওয়া উত্তম। 13টা দেওয়া উত্তম, ঠিক আছে। অপশনে 13টা থাকলে 13 দেওয়া উত্তম যদি দুইটাই থাকে। সংবিধানের যে অনুচ্ছেদে ক্ষুদ্র নিগোষ্ঠীর কথা বলা হয়েছে সেটা হচ্ছে 23-এর ক। 23-এর ক অনুচ্ছেদে এই ক্ষুদ্র নিগোষ্ঠীর কথা বলা হয়েছে। আর আদিবাসী দিবস হচ্ছে 9 আগস্ট। আদিবাসী দিবস হচ্ছে 9 আগস্ট, ঠিক আছে। আদিবাসী দিবস, হ্যাঁ, পার্বত্য চট্টগ্রামে 13 থেকে 14টা।
এবার আমরা একটু সিরিয়ালটা দেখি। আচ্ছা, এখানে এতটুকু শেষ হয়েছে, এতটুকু লেখা শেষ হলে ডান লিখো, এতটুকু লেখা শেষ হলে ডান লিখো, লেখা শেষ হলে ডান লিখো। এই তোমরা কি শেয়ার করছো? আল্লাহ, এত কম কেন শেয়ার? তোমরা আজকে এত কম শেয়ার করতেছো কেন? মাত্র 50টা শেয়ার। সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও। ওকে, ডান। আচ্ছা, ঠিক আছে। তাহলে এটা তো আমরা দেখলাম। এইবার আসো, এইবার দেখি তোমাদের সাথে একটু এবার তোমরা আমাকে বলো যে হচ্ছে বাংলাদেশের বৃহত্তম নৃগোষ্ঠী কোনটি? দেখি অ্যান্সার করো, অ্যান্সার করো। বাংলাদেশের বৃহত্তম নৃগোষ্ঠী কোনটি? দেখি কে কে পারে। ভাইয়া প্রতিদিন কি এই টাইমে লাইভ হবে? এটা ডিপেন্ড করে, এক এক দিন এক এক সময় লাইভ হবে। স্যার আমি তো লিখি নাই, পিডিএফ দিবেন? হ্যাঁ, পিডিএফ দিয়ে দিব, কিন্তু শেয়ার করতে হবে। যারা শেয়ার করবে তারা পিডিএফ পাবে, ঠিক আছে? এগুলো আসবে কি? না আসলে কি পড়াই দিছি? না আসলে কি পড়াই দিছি? ওকে, সবাই কিপটা হয়ে গেছে তাই শেয়ার করতেছে না, আসলেই সবাই কিপটা হয়ে গেছে। ওকে, শান্তামণি বলছে চাকমা, তারপরে ফারিদা ইয়াসমিন বলছে চাকমা, হাবিবুর রহমান বলছে চাকমা, মারমা ত্রিপুরা, সৌরভ কুমার দাস বলছে গারো। আচ্ছা, হ্যাঁ, দুপুরবেলা আমি জানি সবাই একটু ঘুমায়, পরে ক্লাস করে, তো সমস্যা নাই, তোমরা ক্লাস করো। শোনো, লাইভ ক্লাস কখনো জমায় রাখবা না। লাইভ ক্লাস যদি সাথে সাথে করে ফেলো, এইটার যে একটা মজা, এইটা কিন্তু পরে আর থাকে না। পরে দেখবো দেখবো করে আর দেখা হয় না, ক্লাস অনেক জমা যায়, পরে কিন্তু আর দেখা হয় না। ঠিক আছে, এই জন্য ক্লাসগুলো সাথে সাথে করার ট্রাই করবা। এমএসসি রাদিয়া তাসনিম বলছে চাকমা সবচেয়ে বড় গোষ্ঠী। ওকে, ওকে, দেখো, বাংলাদেশের বৃহত্তম নৃগোষ্ঠী, তোমরা এত সুন্দর করে আনসার দিছো, আমার একটু কষ্টই লাগতেছে, কিন্তু তোমাদেরকে এত বড় একটা ছেকা দিয়ে দিলাম। তো বাংলাদেশের বৃহত্তম নৃগোষ্ঠী হচ্ছে বাঙালি। এবার বলো ছেকা খেয়ে কেমন লাগতেছে? আমি কি এখানে আমি কি এখানে কোথাও বলছি ক্ষুদ্র নৃগোষ্ঠী কোনটা? আমি যদি এইটা বলতাম, আমি যদি এইটা বলতাম যে বাংলাদেশের বাংলাদেশের বৃহত্তম ক্ষুদ্র নৃগোষ্ঠী কোনটা, তাহলে তুমি চাকমা দিতে পারতা। ঠিক আছে, বৃহত্তম ক্ষুদ্র নৃগোষ্ঠী কোনটা, যদি এইটা দিতাম তাহলে তুমি চাকমা দিতে পারতে, কিন্তু আমি বলছি বৃহত্তম নৃগোষ্ঠী। আর নৃ মানে কি? নৃ মানে হচ্ছে মানুষ, গোষ্ঠী মানে হচ্ছে মানুষের যেই গোষ্ঠী সেটা। তাহলে বৃহত্তম নৃগোষ্ঠী হচ্ছে বাঙালি। আর বাংলাদেশের বৃহত্তম ক্ষুদ্র নৃগোষ্ঠী কোনটা, সেটা কি হবে? হ্যাঁ, কট খাইছ। এভাবেই চাকা খাবা, পরীক্ষায় গিয়ে পরীক্ষায় যা পড়ে যাবে একটা, প্রশ্ন আসবে আরেকটা। তোমরা তো আবার বই পড়ো, মনে করো যে বই পড়লেই সব হয়ে যায়, তাই না? তো বই পড়ে যাবা, বইতে তো পড়ে যাবা, কোনটা গুরুত্বপূর্ণ কোনটা গুরুত্বপূর্ণ না সেটা বুঝবা না, তারপর প্রশ্নের আসলে কিভাবে আসে সেটাও বুঝবা না, পরে ধরা খাবা, কট খাবা, এরকম ছেঁকা খাবা। কিন্তু আসল পরীক্ষায় ছেঁকা খায় গেলে তো আর কিছু করার নাই। ওকে, এই জন্য আমাদের ক্লাস করতে হবে। ছেঁকাকে শুয়ে পড়ছি, তাজকে সুলতানা তুমি শুয়েই থাকো, তোমার আর উঠা লাগবে না। হ্যাঁ, তাহলে বাংলাদেশের বৃহত্তম ক্ষুদ্র নৃগোষ্ঠী কোনটা? চাকমা, চাকমা। এবং দ্বিতীয় কোনটা? দ্বিতীয় হচ্ছে মারমা। তৃতীয় কোনটা? তৃতীয় মনে রাখবা ত্রিপুরা। তৃতীয় হচ্ছে ত্রিপুরা, অনেকে সাঁওতাল পড়ায় আমি জানি, কিন্তু তৃতীয় হচ্ছে ত্রিপুরা। চতুর্থ কোনটা? চতুর্থ হচ্ছে সাঁওতাল, চতুর্থ হচ্ছে সাঁওতাল। এবার বলো সবচেয়ে কম ক্ষুদ্র নৃগোষ্ঠী, সবচেয়ে কম ক্ষুদ্র নৃগোষ্ঠী কোনটা বলো? সবচেয়ে ছোট সবচেয়ে কম ক্ষুদ্র নৃগোষ্ঠী কোনটা? দেখি কে কে পারো।
হ্যাঁ, তৃতীয় যে ত্রিপুরা কিভাবে মনে রাখবা, কারণ হচ্ছে ত্রি মানে কি 3, আর ত্রিপুরা এভাবে মনে রাখবা 3। হ্যাঁ, শেখ সাইফুল ইসলাম বলছে বিল। ওকে, স্যামসাং বাংলাটা। ওকে, একজন বলছে মারমা, আরেকজন বলছে ওরাও রাখাইন। প্রশ্ন ভালো করে না দেখে দেখে উত্তর দিয়ে দেই। ও, ভালো করে না দেখে উত্তর দিয়ে দাও। হ্যাঁ, এটাই তো হয় পরীক্ষায়, দেখবা যে শেষে আছে না, যে কোনটা এটা না, তখন প্রশ্নে যে উত্তর যেটা পাও সেটা দিয়ে দাও, মানে ওই যে না আর এটা দেখো না, এভাবে কিন্তু ধরা খাও। ঠিক আছে, তবে আমার ক্লাস করলে ধরা খাওয়ার সম্ভাবনা একটু কম আশা করি। ঠিক আছে, ওকে। তাহলে সবচেয়ে কম কোনটা? সবচেয়ে কম হচ্ছে বিল। বিলে মাত্র 95 জন মানুষ আছে। বিলে মাত্র 95 জন, বিলদের মাত্র 95 জন মানুষ আছে। ঠিক আছে, তাহলে বাংলাদেশের বৃহত্তম ক্ষুদ্র নৃগোষ্ঠী হচ্ছে চাকমা এবং সবচেয়ে কম হচ্ছে বিল। ওকে, আচ্ছা, এইবার আসো, এইবার আসো। ও সরি, এই যে চাকমা। দেখো, এবার আমরা একটু চাকমা সম্পর্কে পড়বো, চাকমা সম্পর্কে পড়বো। হ্যাঁ, আমাকে বলো তো, আমাকে বলো তো, যে এই যে চাকমা আমরা দেখতেছি, চাকমাদের প্রধান বাসস্থান কোথায় বলো তো? চাকমাদের প্রধান বাসস্থান কোথায়? চাকমাদের প্রধান বাসস্থান কোথায়? দেখি কেউ বলতে পারো কিনা। ছোটবেলায় পড়ছিলা? ওকে, হ্যাঁ, ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে বিল নামে, বিল ভিল। আচ্ছা, প্রধান বাসস্থান, চাকমাদের প্রধান বাসস্থান হচ্ছে, মনে রাখবা, রাঙামাটি। রাঙামাটি। এছাড়াও এছাড়াও তারা আরো কোথায় কোথায় বসবাস করে জানো? এছাড়াও তারা কিন্তু হচ্ছে তোমার মানে পার্বত্য চট্টগ্রামে বসবাস করে। এক কথায় পার্বত্য চট্টগ্রামের যে 3টা জেলা আছে, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, আমি সংক্ষেপে এটাকে বলি খাবার। আমি সংক্ষেপে এটাকে কি বলি? খাবার। মানে হচ্ছে খাগড়াছড়ি, বান্দরবান, রাঙামাটি, এই এখানে বসবাস করে, পার্বত্য চট্টগ্রামে বসবাস করে। ঠিক আছে, প্রধান বাসস্থান, প্রধান বাসস্থান হচ্ছে রাঙামাটি, আর এছাড়া এটা রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান সব জায়গায় বসবাস করে। ওকে, তারপরে আসো, প্রধান বাসস্থান গেল, এবার আসো তাদের উৎসব। তাদের উৎসবগুলো কি কি? তাদের উৎসব হচ্ছে যেমন বিজু, বিজু আছে। ঠিক আছে, এটা হচ্ছে বর্ষবরণ, বর্ষবরণ উৎসব, বর্ষবরণ উৎসব। এই বিজু কখন হয় জানো? এই বিজু হয় হচ্ছে পহেলা বৈশাখের সময় হয়। আচ্ছা, এটা আমরা পরে দেখব। বিজু আছে, ফাল্গুনী পূর্ণিমা আছে। এই ফাল্গুনী পূর্ণিমা এটা হচ্ছে ধর্মীয় উৎসব, এটা কিন্তু হচ্ছে ধর্মীয় উৎসব। ঠিক আছে, ফাল্গুনী পূর্ণিমা হচ্ছে তাদের ধর্মীয় উৎসব। এইগুলাই বেশি পরীক্ষায় আসে। এখন মাঝে মাঝে অপশনে আসবে কি জানো? মাঝে মাঝে আসবে যে এই ফাল্গুনী পূর্ণিমা এটা কাদের উৎসব, তখন অপশনে তোমার বৌদ্ধ থাকবে, আর তারপর হচ্ছে তোমার ইয়েও থাকবে, কি বলে, এই যে চাকমাও থাকবে। তখন তুমি কি দিবা বলো তো আমাকে? এই ফাল্গুনী পূর্ণিমা কাদের উৎসব? অপশনে তোমার বৌদ্ধও থাকবে, অপশনে তোমার চাকমাও থাকবে, তুমি কি দিবা বলো আমাকে দেখি। কি দিবা বলো? এটা এখানে লিখে দেই, পহেলা বৈশাখের সময়। পহেলা বৈশাখে, ঠিক আছে। বৌদ্ধ, বৌদ্ধ, চাকমা, চাকমা দিবা, বৌদ্ধ দিবা। ওকে,
দেখো, ফাল্গুনী পূর্ণিমা এই উৎসবটা মেনলি বৌদ্ধদের, মেনলি কাদের? বৌদ্ধদের। কিন্তু চাকমারা যেহেতু এটা বৌদ্ধ, তাই তারাও এই উৎসবটা পালন করে। তাহলে তুমি তো এখানে শুধু চাকমা দিলে হবে না, এই উৎসবটা মেনলি বৌদ্ধদের। তাহলে যেহেতু চাকমারা এখানে, চাকমারাও বৌদ্ধ, তাই তারাও এটা পালন করে, তাহলে অবশ্যই তুমি বৌদ্ধ দিবা। ঠিক আছে, আরেকটা কট খাইছো, সমস্যা নাই, এমন আরো কট আমি তোমাদেরকে বেশি বেশি কট দিয়ে তোমাদের পাশে থাকবো, কোনো সমস্যা নেই। ওকে, তাহলে এটা গেল। তারপরে এই চাকমাদের সম্পর্কে আমাদের একটু জানতে হবে। যেমন তাদের হচ্ছে, তোমরা জানো যে সবচেয়ে বেশি মানুষ তো তাদেরই। তারপরে লেখো নিজস্ব ভাষা, নিজস্ব ভাষা ও সংস্কৃতি রয়েছে, নিজস্ব ভাষা ও সংস্কৃতি রয়েছে, নিজস্ব ভাষা সংস্কৃতি রয়েছে। তারপর লিখবা শিক্ষায়, শিক্ষায়, শিক্ষায় ক্ষুদ্র নিগোষ্ঠীদের মধ্যে এগিয়ে। শিক্ষায় তারাই কিন্তু তোমার হচ্ছে ক্ষুদ্র নিগোষ্ঠীদের মধ্যে এগিয়ে। এবার বলো তো তাদের গ্রামের নাম কি? তাদের গ্রামের নাম কি বলো দেখি, কে কে পারো? গ্রামের নাম কি বলো? ওকে, কট দেওয়ার জন্য ভাইয়া সেরা। না, আমি মাঝে মাঝে একটু কট দেই, কোনো সমস্যা নাই, এরকম বেশি বেশি কট দিয়ে তোমাদের বাঁচিয়ে থাকবো। হুম, কনফিডেন্সের সাথে ভুল করতেছো, কোনো সমস্যা নাই। অনামিকা অধিকারী বলছে আদাম। ভাইয়া এগুলা কি নোট করে রাখতে হবে? তোমার ইচ্ছা ভাইয়া, তোমার ইচ্ছা। ঠিক আছে, ওকে, তাহলে গ্রামের নাম একজন বলছে আদাম, আদাম, ঠিক আছে, আদাম। আর কয়েকটা আদাম নিয়ে, কয়েকটা গ্রাম নিয়ে গঠিত, কয়েকটা গ্রাম নিয়ে গঠিত হয় মৌজা, মৌজা, ঠিক আছে। ওকে, লিখা শেষ করে ডান লিখবা। এখান থেকে আমরা আপাতত আর কিছু পড়াবো না, আরো বিস্তারিত আমরা আমাদের পেট বেচে পড়াবো, ঠিক আছে, আরো বিস্তারিত আমরা আমাদের পেট বেচে পড়াবো। গ্রামের নাম হচ্ছে আদাম, আর কয়েকটা গ্রাম নিয়ে গঠিত হচ্ছে মৌজা। হ্যাঁ, আচ্ছা, এখানে হচ্ছে আমি একটা জিনিস দিয়েছিলাম, সেটা কোথায়? আমাকে একটু টাইম দাও। এই যে দেখো, প্রথমে আমরা একটু, তোমরা একটু আচ্ছা ওইটা লিখছো চাকমা, ওইটা লিখছো, সমস্যা নাই, আমরা হচ্ছে কোন ক্ষুদ্র নিগোষ্ঠী কোথায় বসবাস করে সেটা একটু আমরা দেখে রাখি, ঠিক আছে, সেটা একটু আমরা দেখে রাখি। দেখো, এইটা হচ্ছে তোমার রংপুর, এইটা হচ্ছে রংপুর, ঠিক আছে। আর এই পাশে এখানে আছে দিনাজপুর, এখানে কি আছে? দিনাজপুর। ওকে, এই রংপুরে বসবাস করে কারা বলতো? রংপুরে বসবাস করে ওরাও, রাজবংশী, রাজবংশী। এরা আবার রাজশাহীতেও কিছু বসবাস করে, রাজশাহীতেও বসবাস করে। তোমরা চাইলে এরকম ম্যাপ এঁকে তারপর লিখতে পারো। এই রাজশাহীতে বসবাস করে তোমার হচ্ছে সাঁওতাল, মেনলি এখানে হচ্ছে তোমার সাঁওতালরা বসবাস করে, ঠিক আছে। এই রাজশাহীতে কারা বসবাস করে? মেনলি সাঁওতালরা বসবাস করে। আবার তারা কিন্তু এই দিনাজপুরেও বসবাস করে, তারা কিন্তু এই দিনাজপুরেও বসবাস করে। আবার এই রাজশাহীতে কিন্তু এই উরাও রাজবংশীরাও বসবাস করে, ঠিক আছে। মানে সাঁওতালরা শুধু রংপুরের মধ্যে দিনাজপুর আর রাজশাহীতে বসবাস করে। আর এই রংপুর, তারা কিন্তু হচ্ছে তোমার, রংপুর হচ্ছে তোমার এই রাজশাহীতে বসবাস করে, রংপুর রাজশাহী দুইটাতেই বসবাস করে ওরাও রাজবংশী, বুঝতে পারছো? ওরাও রাজবংশী, তারা হচ্ছে
দুইটাতেই বসবাস করে। এবং এই সাঁওতালের সাথে কিন্তু হচ্ছে তোমার আবার ইয়েরা আছেন, কোলরাও বসবাস করে, সাঁওতাল কোলরা বসবাস করে। তারপর দেখো এই জায়গাটা হচ্ছে ময়মনসিংহ। ময়মনসিংহ আমি কিভাবে তোমাদের ইজিলি মনে রাখতে পারবা সেভাবেই দিচ্ছি। এখানে হচ্ছে তোমার বসবাস করে গারো, হাজং, হাদুই। ঠিক আছে, গারো, হাজং, হাদুই। এই গারোর পাশাপাশি লিখে রাখো এরা কিন্তু তোমার মাতৃতান্ত্রিক। মনে রাখবা এরা কিন্তু তোমার হচ্ছে মাতৃতান্ত্রিক, এই গারোরা কিন্তু মাতৃতান্ত্রিক। আর এই যে সাঁওতালরা কিন্তু এর পাশে লিখে রাখো সমতলে বসবাস করে। পরীক্ষায় আসে মাঝে মাঝে যে সমতলে বাস করে কারা, সমতলে বাস করে সাঁওতালরা। ঠিক আছে, সমতলে কারা বসবাস করে, সাঁওতালরা বসবাস করে। এটা হচ্ছে মাতৃতান্ত্রিক। লিখতেছ? ওকে, তারপরে আসো এই যে সিলেটে মেইনলি কারা বসবাস করে? সিলেটে মেইনলি হচ্ছে তোমার মণিপুরীরা বসবাস করে, মণিপুরী। তারপর হচ্ছে তোমার খাসিয়া, তারপর হচ্ছে তোমার আরো অনেকেই বসবাস করে, কিন্তু মেইনলি হচ্ছে এই দুইটাই পরীক্ষায় আসে। ঠিক আছে, এই যে মণিপুরীরা প্রধানত কোথায় বসবাস করে জানো? প্রধানত কিন্তু বাস করে মৌলভীবাজারে। এটা কিন্তু একবার পরীক্ষায় আসছিল, একটা বিসিএস এ আসছিল, প্রধানত মৌলভীবাজারে বাস করে। ঠিক আছে, আর এই যে মৌলভীবাজার এখানেই, এই মৌলভীবাজারে কারা বসবাস করে? এই মৌলভীবাজারে বসবাস করে পাঙ্গনরা। এই যে একটু আগে বলছিলাম মুসলিম, এই পাঙ্গনরা বসবাস করে মৌলভীবাজারে, এটা মনে রাখবা। পাঙ্গন মুসলিম, এই পাঙ্গনরাই হচ্ছে মুসলিম। ঠিক আছে, পাঙ্গনরাই হচ্ছে কি মুসলিম। সিলেটে দেখো, তাহলে আমরা কি বুঝলাম যে এটা হচ্ছে সিলেট বিভাগ মেইনলি। এই সিলেটে তোমার মণিপুরীরা বসবাস করে, কিন্তু তাদের প্রধান বাস কিন্তু আবার মৌলভীবাজার, কারণ তাদের কয়েকটা ভাগ আছে। ঠিক আছে, আর এই খাসিয়া এরা কিন্তু আবার মাতৃতান্ত্রিক। তাহলে আমরা মাতৃতান্ত্রিক কয়টা পাইছি? আমরা মাতৃতান্ত্রিক পেলাম, এখানে গারো পেলাম, এখানে খাসিয়া পাইলাম মাতৃতান্ত্রিক। আর সিলেটে আছে মণিপুরি, খাসিয়া, তারপর আরো আছে মুন্ডা আছে, সরবর আছে, পাত্র আছে। হ্যাঁ, আচ্ছা, মুন্ডা, পাত্র, সরবর আরো আছে। ঠিক আছে, এগুলো আছে। আর পাঙ্গন হচ্ছে মুসলিম, এরা মেইনলি মৌলভীবাজারে বসবাস করে। ঠিক আছে, তারপরে এখানে হচ্ছে তোমার পটুয়াখালী, আর এখানে আছে কক্সবাজার। এই পটুয়াখালী আর কক্সবাজার একটা বসবাস করে, সেটা হচ্ছে রাখাইন। এটা মনে রাখবা, সেটা হচ্ছে রাখাইন। বরগুনাতেও বসবাস করে, বরগুনা, পটুয়াখালী এবং কক্সবাজারে বসবাস করে রাখাইনরা। ঠিক আছে, আর এইভাবে এইখানে কিন্তু তোমার এই সুন্দরবনে কারা বসবাস করে? এরা যদিও উপজাতি না, কিন্তু তারপরও একটা হচ্ছে তারা মানে তারা হচ্ছে কি করে, তারা হচ্ছে তোমার যেমন মৌয়াল হচ্ছে কারা? যারা মধু সংগ্রহ করে, এটা হচ্ছে পেশাজীবী আর কি। তারপর হচ্ছে ভাওয়াল, এই ভাওয়ালরা হচ্ছে মানে কি যারা গোলপাতা সংগ্রহ করে, তারা কিন্তু এখানে বসবাস করে সুন্দরবনে। ঠিক আছে, তারা কিন্তু কোনো উপজাতি না ওইভাবে, তারা হচ্ছে পেশাজীবী আর কি। মৌয়াল মধু সংগ্রহ করে, ভাওয়াল গোলপাতা সংগ্রহ করে। আর বাকি যেগুলা আছে সেগুলা এই যে পার্বত্য চট্টগ্রাম যে কয়টা আছে, এই পার্বত্য চট্টগ্রামে বসবাস করে। পার্বত্য চট্টগ্রাম কারা কারা বসবাস করে? যেমন হচ্ছে তোমার চাকমা, মারমা, তারপর হচ্ছে তোমার ত্রিপুরা, তারপর হচ্ছে তোমার তঞ্চঙ্গা, তারপর হচ্ছে তোমার কুকি, তারপর হচ্ছে বম, খিয়াং, তারপর হচ্ছে মুরং,
আরো অনেকগুলা, ঠিক আছে, মানে বাকি যেগুলা এখানে আমি যেগুলা বলি নাই, যেগুলো আরো আছে সেগুলা কিন্তু এখানে বসবাস করে। এটা হচ্ছে কুকি, কুকি, ঠিক আছে। তাহলে এইগুলা পার্বত্য চট্টগ্রামে বসবাস করে। তাহলে এইখান থেকে কিন্তু তোমার মেইনলি প্রশ্নগুলো আসবে। আমি ম্যাপ আঁকতে গেলে বাংলাদেশের আয়তন বেড়ে যাবে, হ্যাঁ ভালোই তো। গোলপাতা, গোলপাতা সংগ্রহ করে। এত জায়গার নাম কিভাবে মুখস্থ করব? এই যে ম্যাপটা দিলাম, এই ম্যাপটা দেখলে তুমি ম্যাপে আঁকলে এমনি মুখস্থ হয়ে যাবে। তখন তুমি এইটা একে কি করবা জানো? এটা তোমার পড়ার টেবিলের সামনে রেখে দিবা। পড়ার টেবিলের সামনে রেখে দিলে তখন দেখবা যে আর সহজে, মানে প্রতিদিন কয়েকবার দেখলেই হইবে, আর মুখস্থ করা লাগবে না, ঠিক আছে। এটা তোমরা চাইলে একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, পরবর্তীতে হচ্ছে এটা তোমরা পড়তে পারো, একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। খুলনায় কেউ বসবাস করে না। আরে ভাই আমি বলছি কি, এটা হচ্ছে পেশাজীবী সংগঠন, এটা কি উপজাতি আমি বলছি? ভাইয়া হাজং কোথায় বাস করে? এই যে হাজং ময়মনসিংহে বসবাস করে। মেনলি তোমার এই যে গারো আছে না, এরা কিন্তু নেত্রকোনায় বসবাস করে। তোমরা গারো পাহাড় কোথায় বলো তো? গারো পাহাড় হচ্ছে নেত্রকোনায়। তাহলে গারোরও তোমার কিন্তু নেত্রকোনাতেই বসবাস করে। কিন্তু আমি এখানে একেবারে ময়মনসিংহ দিয়ে দিছি, কারণ তোমার ময়মনসিংহ যদি অপশনে থাকে আবার নেত্রকোনা থাকে, তাহলে হবে নেত্রকোনা, স্পেসিফিক ভাবে বললে নেত্রকোনা হবে। আর নেত্রকোনা অপশনে না থাকলে ময়মনসিংহ হবে, ঠিক আছে। ওকে, এটুকু ক্লিয়ার? লেখা শেষ হলে ডান লিখো বা স্ক্রিনশট, স্ক্রিনশট দিয়ে থাকলে ডান লিখো। এসএস ডান, ডান হলে ডান লিখো। ডান, ওকে, ঠিক আছে। ভাইয়া ত্রিপুরা কোথায় বসবাস করে? এই যে আমি আসতেছি ওইখানে আমি পড়াবো তো, আসো। এবার তোমরা যারা এখনো ভর্তি হও নাই তারা তো দ্রুত ভর্তি হওয়া জানি, তো কোনো সমস্যা নাই। আচ্ছা, এই যে একটু আগে বললাম তোমাদেরকে যে এই যে এটা যে আমি দেখাবো বলছিলাম না, যে এইটা আসলে কেন, এইটা আসলে কেন মনে রাখবা। এখানে দেখবা পোস্টে আমার নাম লিখে দিছিল তঞ্চঙ্গা, তঞ্চঙ্গা লিখে দিছিল না? তো মনে রাখবা এই যে যারা হচ্ছে তঞ্চঙ্গা, এরা কোথায় বসবাস করে? এরা কিন্তু হচ্ছে তোমার পার্বত্য চট্টগ্রামে বসবাস করে। তঞ্চঙ্গারা পার্বত্য চট্টগ্রামে বসবাস করে, মানে খাগড়াছড়ি রাঙামাটিতে বসবাস করে, ঠিক আছে, বান্দরবানে বসবাস করে। এদের একটা নিয়ম হচ্ছে এরা, মানে ছেলেরা ছেলেরা নিজেদের চেয়ে ছেলেরা হচ্ছে নিজেদের সিনিয়র, মানে ছেলেরা নিজেদের চেয়ে বড়, কেমন বড়? বয়সে বড়, ঠিক আছে, বয়সে বড় মেয়েদের বিয়ে করে, বয়সে। এখন তোমরা এরকম কেউ আসো যারা হচ্ছে সিনিয়র আপুদের ভাল লাগে? তোমাদের মধ্যে কিন্তু অনেকেই আছে তাই না, যারা হচ্ছে নিজেদের চেয়ে যে এমন কিছু ছেলে আছে যারা হচ্ছে নিজেদের চেয়ে সিনিয়র মেয়েদেরকে হচ্ছে বিয়ে করতে চায় বা পছন্দ করে। তো তারা, তাদেরকে এখন থেকে দেখলে বলবা কি, তারা হচ্ছে সব তঞ্চঙ্গা। যারা নিজেদের চেয়ে বয়সে সিনিয়র আপুদের পছন্দ করে বা বিয়ে করতে চায়, তারা হচ্ছে এক একটা তঞ্চঙ্গা, ঠিক আছে। এইভাবে মনে রাখতে পারো। হ্যাঁ ভাইয়া 1 ঘন্টা ধরে ইলেকট্রিসিটি নাই, কি অবস্থা ইলেকট্রিসিটির? আচ্ছা হ্যাঁ, সিনিয়র মেয়েদের বিয়ে করে, এটাই। ওকে ভাইয়া, এগুলা কিভাবে মনে রাখবো? সব তো বেরিয়ে যাচ্ছে মাথার। ওই তুমি একবার পড়বা, একবার পড়লে তোমার মাথায় থাকবে এটা, এই চিন্তা করলে তো ভাই স্বপ্ন দুঃস্বপ্ন হয়ে যাবে। তাহলে তো আর ঢাকা ইউনিভার্সিটি স্বপ্ন দেখতে পারবা না। একটা জিনিসের প্রতি তোমাকে কয়েকবার, একটা জিনিস কয়েকবার পড়তে হবে। এই যে আজকে আমি তোমাদের সামনে এভাবে পড়াচ্ছি, তোমার কি মনে হয় এটা আমার একদিনে হয়ে গেছে? একদিনে হয় নাই। এটা আমি পড়াইতে পড়াইতে পড়তে পড়তে তারপরে হয়েছে আমার, ঠিক আছে। তো এক সময় তোমরাও কিন্তু এরকম হয়তো পড়াবা, তোমরা এক সময় স্টুডেন্ট পড়াবা, তখন কিন্তু তোমার ওই জিনিসটার উপর একটা ভালোবাসা থাকতে হবে, ওই জিনিসটার প্রতি একটা টান থাকতে হবে, তাহলে তুমি পারবা।
একবার পড়লেই যদি সবার মনে থাকতো তাহলে তো সবাই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হয়ে যেত। একবার পড়লাম, বইয়ের পাতা ছিঁড়া ফালাই দিলাম। আমরা তো সবাই এমন না। আমাদেরকে একটা জিনিস কয়েকবার করে পড়তে হবে, রিভাইজ দিতে হবে। পড়বা ভুলবা, পড়বা ভুলবা, পড়বা ভুলবা, চান্স পাবা। এমনি মানুষ চান্স পায়, একবার পরেই কারো মনে থাকে না, কয়েকবার করে পড়তে হবে। ঠিক আছে, ওকে। সিনিয়র আপু আমার এক্স, তিনি নেত্রকোনায় বসবাস করে, ওরে ডাকতাম গারো বলে। ওই যে এত আবার আরেকজন পেয়ে গেছে। ওকে, হ্যাঁ, নিক জোনাস, রাইট, নিক জোনাস হচ্ছে তঞ্চঙ্গা। এই তো তোমরা বুঝতে পারছো। ওকে, ঠিক আছে। তারপরে আসো, তারপরে আমরা পড়লাম হচ্ছে, এখানে আমরা পড়লাম চাকমা পড়লাম, চাকমা পড়লাম, তারপরে হচ্ছে মারমা। এখন আমরা পড়বো মারমা। ঠিক আছে, দেখো মারমা। এই যে মারমারা, এরা কিন্তু দ্বিতীয় বৃহত্তম, এরা কিন্তু হচ্ছে কি দ্বিতীয় বৃহত্তম গোষ্ঠী, মানে নৃগোষ্ঠী। ঠিক আছে, দ্বিতীয় বৃহত্তম। এবং এই যে মারমারা, এরা কিন্তু চিম্বুক পাহাড়ের পাদদেশে বসবাস করে, মনে রাখবা, চিম্বুক পাহাড়ের পাদদেশে বসবাস করে। আহা, এরকম কেন হয় বোর্ডটা? দ্বিতীয় বৃহত্তম গোষ্ঠী চিম্বুক পাহাড়ের পাদদেশে বসবাস করে, এবং তাদের মধ্যে একজন ব্যক্তি আছে খেতাবপ্রাপ্ত বীর প্রতীক, বীর প্রতীক খেতাবপ্রাপ্ত একমাত্র উপজাতি আর কি। এই তার নাম কি বলতো? তোমরা অলরেডি পড়ছো, একমাত্র বীর প্রতীক খেতাবপ্রাপ্ত, তার নাম কি বলো? তিনি চাকমা বংশের, তার নাম কি বলো? তার নাম বলো। তাদের আদি বাসস্থান ছিল আরাকান মিয়ানমার, সেখান থেকেই তারা এখানে আসছে। ঠিক আছে, সেখান থেকেই মেনলি তারা হচ্ছে আসছে। তো সবাই অ্যান্সার করে ফেলো। নিক জোনাস, হেডম্যান, মারমা, চিম্বুক পাহাড়, হ্যাঁ বলো তার নাম কি? ইউকে চিং মারমা, রাইট। তার নাম হচ্ছে একমাত্র বীর প্রতীক খেতাবপ্রাপ্ত, তার নাম হচ্ছে ইউকে চিং মারমা। ইউকে চিং মারমা, এটা কিন্তু পরীক্ষায় আসে, ইউকে চিং মারমা। ঠিক আছে, সো এই যে এই প্রশ্নগুলা আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে এই প্রশ্নগুলাই কিন্তু তোমার মেনলি পরীক্ষায় আসবে। ঠিক আছে, আর এই মারমারা কিন্তু তাদের আরেক নামে চিনে, সেটা কি জানো তোমরা? মারমাদের আরেক নাম কিন্তু হচ্ছে তোমার মগ। এই মারমাদেরকে কিন্তু মগ বলা হয়, মানে তাদের আদি নাম ছিল মগ। এই মারমাদের আদি নাম কি ছিল? মগ ছিল। বর্তমানে যদিও হচ্ছে তোমার আহ এটা মগ ডাকে না ওইরকম, কিন্তু একসময় কিন্তু তাদেরকে কি ডাকতো? মগ ডাকতো। ঠিক আছে, আর তাদের উৎসব হচ্ছে সাংরাই। তাদের উৎসব কি? তাদের উৎসব হচ্ছে সাংরাই, মনে রাখবা, তাদের উৎসবও কিন্তু সাংরাই। এটা পরীক্ষায় আসে যে মারমাদের উৎসব কোনটা। মারমাদের উৎসব হচ্ছে সাংরাই। ঠিক আছে, মারমাদের উৎসব কোনটা? মারমাদের উৎসব হচ্ছে সাংরাই, ইউকিচিং মারমা। হ্যাঁ, তাহলে মারমাদের উৎসব হচ্ছে সাংরাই, আর তাদের হচ্ছে ভাষা, ভাষা কিন্তু গুরুত্বপূর্ণ। তাদের ভাষাও পরীক্ষায় আসে, যেমন তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখবা পালি আছে। হ্যাঁ, তাইলে এই মারমাদের ভাষাই হচ্ছে কিন্তু পালি, মারমাদের ভাষাই হচ্ছে পালি। ঠিক আছে, মারমাদের ভাষাই হচ্ছে পালি। লেখা শেষ হলে ডান লিখো। হ্যাঁ, এদের এদের তো লিখছি যে এরা তিনটাও ইয়াতেই বসবাস করে, মানে পার্বত্য চট্টগ্রামে বসবাস করে। ঠিক আছে, হ্যাঁ, সাংরাই। সাংরাই হচ্ছে তোমার বর্ষবরণ, সাংরাই হচ্ছে বর্ষবরণ। ঠিক আছে, সাংরাই হচ্ছে বর্ষবরণ। হ্যাঁ ভাইয়া, এইগুলা কি আবার পেট বেসে পড়াবেন? হ্যাঁ পড়াবো, পেট বেসে আরো বিস্তারিত পড়াবো। আচ্ছা, এখানে যে হচ্ছে এক্সাক্ট কতজন আছে ওটা দেখাচ্ছে না।
তোমার এখানে কতজন দেখাচ্ছে? 370। ওকে, ঠিক আছে। তারপরে আসো ত্রিপুরা। এখানে মনে রাখবা এই যে ত্রিপুরা, এরা কিন্তু তৃতীয়, তাই না? ত্রিপুরারা হচ্ছে তৃতীয়। এরাও কিন্তু, এদের প্রধান বাসস্থান কোথায় বলতো? প্রধান বাসস্থান, এদের প্রধান বাসস্থান হচ্ছে খাগড়াছড়ি। খাগড়াছড়ি। এছাড়াও পার্বত্য চট্টগ্রামে বসবাস। পার্বত্য চট্টগ্রামে বাস করে, ঠিক আছে। এছাড়াও পার্বত্য চট্টগ্রামে বাস করে, তবে প্রধান হচ্ছে খাগড়াছড়ি। এদের একটা উৎসবের নাম বলো তো দেখি, এদের একটা উৎসবের নাম বলো। এই ত্রিপুরাদের উৎসব কি দেখি বলো। উৎসব, তারপর হচ্ছে ওদের ভাষা, তারপর হচ্ছে এদের ধর্ম দেখি, এগুলো আসে পরীক্ষায়, কে পারো দেখি। ত্রিপুরা, একটু দ্রুত সবাই অ্যান্সার করবো, আমরা কিন্তু হচ্ছে খুব শীঘ্রই শেষ করে দিব, খুব শীঘ্রই শেষ করে দিব, ঠিক আছে। বৈশুক, 1 ঘন্টা 10 মিনিট, হ্যাঁ এই তো, আর 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 10 মিনিটের মধ্যে শেষ করে দিব। ওকে, ত্রিপুরাদের উৎসব কি বলছি? বৈশু। ত্রিপুরাদের উৎসব হচ্ছে বৈশু। ভাষা হচ্ছে ককবরক। ভাষা হচ্ছে ককবরক। ককবরক। আর ধর্ম হচ্ছে সনাতন বা হিন্দু। সনাতন বা হিন্দু। তোমরা জানো হচ্ছে এই ত্রিপুরা কিন্তু বাংলাদেশের পাশেই মণিপুরি, যে হচ্ছে কি বলে, যেই 7 সিস্টার্স, সেই 7 সিস্টার্স একটা রাজ্য হচ্ছে ত্রিপুরা। এবং কুমিল্লা কিন্তু সেই ত্রিপুরার অংশ ছিল। তাই এই ত্রিপুরার অনেকে কিন্তু আবার কুমিল্লাতেও বসবাস করে, ঠিক আছে। মেনলি তোমার হচ্ছে খাগড়াছড়িতে বসবাস করে। ডান, হ্যাঁ ককবরক, এই তো তোমরা পারতেছো। ওকে, তারপরে আসো আমরা একটু সাঁওতালটা পড়ি। আমাদের আর 7-8 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে ক্লাস। এবার আসো সাঁওতাল আমরা জানি চতুর্থ, এবং হচ্ছে এরা কোথায় বসবাস করে? এরা হচ্ছে সমতলে বসবাস করে। সমতলে বাস করে সাঁওতাল, সমতলে বসবাস করে, ঠিক আছে। এরাই একমাত্র হচ্ছে তোমার সাঁওতাল সমতলে বসবাস করে। এদের উৎসবের নাম কি বলো? সাঁওতালদের উৎসবের নাম, এদের ভাষার নাম, তারপর হচ্ছে এদের ধর্ম ওইভাবে দরকার নাই। আচ্ছা, এদের উৎসব আর ভাষা বলো। এদের উৎসব আর ধর্মের ভাষার নাম বলো। এক্সামে কোনটা জানি আসছিল কি ভাই? আমি আপনাদের কোর্সে এডমিশন নিতে চাই, কিন্তু আপনাদের সাথে কোনোভাবে যোগাযোগ করতে পারছি না। কেন যোগাযোগ করতে পারছো না? আচ্ছা, যদি কারো কোনো কিছু জানার প্রয়োজন হয় তাহলে তোমরা হচ্ছে আমাকে এখানে নক দিতে পারো। এই যে হচ্ছে আমি হচ্ছে এখানে একটা কমেন্ট করে দিছি হাই লিখে। আমার আইডি নাম হচ্ছে সাইফুর রহমান জুবায়ের। সো এখানে তোমরা যদি কখনো মনে হয় যে ভাইয়া জিকে নিয়ে আমার একটু কিছু প্রয়োজন, আমার বুঝা প্রয়োজন বা কিছু পরামর্শ প্রয়োজন, সেক্ষেত্রে তোমরা হচ্ছে আমার এই আইডিতে নক দিবে। আমি দেখো কমেন্টে আমার আইডিটা দিয়ে দিছি হাই লিখে, ঠিক আছে। সো সেখানে তোমরা নক দিতে পারো। আমি সবসময় একটু ব্যস্ত থাকি, তারপরে যখন আমি ফ্রি হবো ইনশাল্লাহ অ্যান্সার দিব। আর হচ্ছে যেটা আমাদের পেজে এখন প্রচুর মেসেজ ভাইয়া, মানে আলহামদুলিল্লাহ এত স্টুডেন্ট ভর্তি হচ্ছে। সো এত মেসেজ আসলে আমাদের প্রায় 15 জনের মতো লোক আছে, তারা দেখে শেষ করতে পারতেছে না। তো যারা টাকা পাঠাইছো ভর্তি হওয়ার জন্য, তারা অবশ্যই একটু লেট হবে, বাট অবশ্যই তোমাদেরকে গ্রুপে অ্যাড করা হবে, এটা নিয়ে কোনো টেনশন নাই। তোমাদের টাকা মার যাবে না ভাই,
এটা নিয়ে কোনো চিন্তা করো না, ঠিক আছে? ওকে, হ্যাঁ, সো এটা নিয়ে কোনো পেন খাওয়ার কিছু দরকার নাই। ওকে, এটা নিয়ে কোনো ভয় পাওয়ার কিছু নাই। ওকে, ধর্ম সনাতন, আমি সাঁওতালের কথা বলতেছি। ওকে, আচ্ছা, সাঁওতালদের উৎসব হচ্ছে সোহরাই, সোহরাই, আর ভাষা হচ্ছে তোমার সাঁওতালি, সাঁওতালি, ঠিক আছে? ভাষা হচ্ছে সাঁওতালি, ভাষার নাম কি? সাঁওতালি। ক্লিয়ার? সাঁওতালি। ও, গ্রাম প্রধান, গ্রাম প্রধান হচ্ছে মাঝি, এতটুকু জানলেই হবে আপাতত। তার এটা লেখা শেষ হলে ডান লিখো, তারপরে আমরা আমাদের লাস্ট স্লাইডে চলে যাব, আমরা আমাদের লাস্ট স্লাইডে চলে যাব। তাহলে গ্রাম প্রধান কি? সাঁওতালদের গ্রাম প্রধানকে বলা হয় মাঝি। ও সরি, মাঝি এই বানান না, মাঝি হচ্ছে, মাঝি হচ্ছে এই বানান, ঠিক আছে? মাঝি হচ্ছে এই বানান। ওকে, হ্যাঁ মাঝি। ওকে, ঠিক আছে। আচ্ছা, তারপরে আর কি আছে? মণিপুরি। আচ্ছা, মণিপুরি আমরা পড়বো না। ও, সাঁওতালদের তো এখানে একটা নাচ আছে ঝুমুর নাচ, তোমরা জানো কিনা? তাদের কিন্তু ঝুমুর নাচ আছে। সাঁওতালদের নাচকে বলা হয় ঝুমুর নৃত্য, ঝুমুর নৃত্য, ঠিক আছে? সাঁওতালদের নাচ হচ্ছে ঝুমুর নৃত্য, এই যে দেখতেছো এখানে নাচ করতেছে, এটাকে বলা হয় ঝুমুর নৃত্য, ঠিক আছে? ওকে, তারপর হচ্ছে মণিপুরি। মণিপুরি আজকে আমরা পড়বো না। গারো আছে, গারো। আচ্ছা, গারোটা একটু পড়াই দেই, গারোটা অল্প একটু পড়াই দেই। এদের বাস হচ্ছে নেত্রকোনাতে, নেত্রকোনা গারো পাহাড়ে, এদের বাস হচ্ছে গারো পাহাড়ে, অথবা আমরা বলতে পারি ময়মনসিংহ, ময়মনসিংহ, ঠিক আছে? ময়মনসিংহ, হ্যাঁ। তারপর লিখবা যে গারো, তাদের উৎসব হচ্ছে ওয়ানগালা, ওয়াঙ্গালা, তাদের উৎসব হচ্ছে ওয়াঙ্গালা, এবং তারা হচ্ছে মাতৃতান্ত্রিক, মাতৃতান্ত্রিক, মানে তাদের ফ্যামিলিতে হচ্ছে মায়েরাই প্রধান, ঠিক আছে? তাদের ফ্যামিলিতে কি? তাদের ফ্যামিলিতে হচ্ছে মায়েরাই প্রধান, ঠিক আছে? আর তাদের স্থানীয় ভাষায় বলা হয় মান্দি, স্থানীয় ভাষায়, স্থানীয় ভাষায় বলে মান্দি, মান্দি। এই জন্য তাদের ভাষার নাম অনেক সময় মান্দি বলা হয়, আচিক খুশি বলা হয়, ঠিক আছে? আচিক খুশি বলা হয়। আর তাদের গ্রামগুলোকে বলে পুঞ্জি, গ্রামকে বলে পুঞ্জি। না, আচ্ছা, এটা এটা দরকার নাই। আচ্ছা, এতটুকু আমরা এতটুকুই লিখি, আর দরকার নাই। ডান? না, এটা কেটে দিছি, কারণ হচ্ছে এটা তোমার খাসিয়া গ্রামগুলোকে পুঞ্জি বলা হয়, ভুরে আমি গারো লিখছি, ওই যে মাতৃতান্ত্রিকের কথা বলতেছিলাম তাই, ঠিক আছে? ওকে, এরা ছেলেদের কোনো দাম দেয় না। না, তোমাদের যদি মনে হয় যে ভাই আমি হচ্ছে কোনো কাজ টাজ করতে পারবো না, আমি সারাদিন বাসায় বসে থাকবো, আমি বাচ্চা পালন করবো, আমি রান্না বান্না করবো, তাহলে তুমি একটা গারো মেয়েকে বিয়ে করতে পারো, ঠিক আছে? সারাদিন বাসায় থাকবা, সারাদিন বাসায় থাকবা, আর তোমার ওয়াইফ হচ্ছে বাইরে কাজ করবে। ওকে, ঠিক আছে, ডান ডান। হ্যাঁ, মান্দি বা আচিক খুশি। ওকে, পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি, এটা 1997 সালের 2 ডিসেম্বর হয়েছিল। এটা হচ্ছে 1997 সালের 2 ডিসেম্বর, হ্যাঁ 2 ডিসেম্বর হয়েছিল এই পার্বত্য চট্টগ্রামের শান্তি চুক্তি। এটা হচ্ছে আবুল হাসনাত আবদুল্লাহ তৎকালীন সময়ের
একজন মন্ত্রী ছিল আবুল হাসনাত আবদুল্লাহ, এবং হচ্ছে যেই ক্ষুদ্র নিগোষ্ঠীদের যে হচ্ছে প্রধান ছিল জ্যোতিরিন্দ্র বুদ্ধিপ্রিয় লারমা, তাদের মধ্যে এটা হয়েছিল পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি। তখন একটা চুক্তি হয়েছিল, হ্যাঁ। এবং হচ্ছে আমরা জানি পার্বত্য চট্টগ্রাম কিন্তু বাংলাদেশের 10 ভাগের 1 ভাগ আয়তনে। পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের আয়তনে 10 ভাগের 1 ভাগ। এবং এই যে এখানে চুক্তি হচ্ছিল জ্যোতিরিন্দ্র বুদ্ধিপ্রিয় লারমা এবং বাংলাদেশ সরকারের পক্ষে আবুল হাসনাত আবদুল্লাহ, তাদের মধ্যে একটা চুক্তি হয়েছিল। যাই হোক, এগুলো নিয়ে আমরা পরবর্তীতে বিস্তারিত কথা বলবো। এবং লাস্ট আমাদের যে এইটা আছে ক্ষুদ্র নিগোষ্ঠী সাংস্কৃতিক প্রতিষ্ঠান, এখানে মনে রাখবা বাংলাদেশে বর্তমানে 10টি আছে। বাংলাদেশে বর্তমানে 10টি ক্ষুদ্র নিগোষ্ঠী সাংস্কৃতিক প্রতিষ্ঠান আছে। ক্ষুদ্র নিগোষ্ঠী প্রতিষ্ঠান আছে, বাংলাদেশে বর্তমানে কয়টা আছে? 10টা ক্ষুদ্র নিগোষ্ঠী প্রতিষ্ঠান আছে। একটা শুধু আমরা মনে রাখবো, সাংস্কৃতিক একাডেমি, ক্ষুদ্র নিগোষ্ঠী সাংস্কৃতিক একাডেমি, যেটা সাংস্কৃতিক একাডেমি, এটা কিন্তু হচ্ছে তোমার নেত্রকোনাতে। এটা মনে রাখবা, এটা হচ্ছে নেত্রকোনাতে আছে। এই যে এটা হচ্ছে ক্ষুদ্র বাংলাদেশ সাংস্কৃতিক একাডেমি, যেটা সেটা নেত্রকোনাতে, ঠিক আছে। বাংলাদেশ কালচারাল একাডেমি আর কি, এটা নেত্রকোনাতে আছে, ঠিক আছে। বাংলাদেশ কালচারাল একাডেমি যেটা, বা বাংলাদেশ ক্ষুদ্র নিগোষ্ঠী সাংস্কৃতিক একাডেমি, সেটা নেত্রকোনাতে আছে। ডান? হ্যাঁ, এখনই শেষ করে দিব। স্টুডেন্ট খুবই কম আজকে, দুপুরবেলা তো, এই জন্যে। ওকে, আচ্ছা ডান। এখন কি তোমরা এই প্রশ্নগুলো পারবা? দেখি লাস্ট তোমরা এই 4-5টা প্রশ্নের উত্তর দিলেই আমি শেষ করে দিব। ওকে, 5 নাম্বার দেখো, এই যে এগুলো আমি তোমাদের পড়াইছি, এখন তোমরা আদৌ কতটুকু পড়ছো সেটার উত্তর আমি দেখবো। জনশুমারি 2022 অনুযায়ী বাংলাদেশের নারী মোট জনসংখ্যা, আচ্ছা এটা আমি যেহেতু পড়াই নাই, এটা দরকার নাই, এটা আমি পরবর্তীতে পড়াবো। বাংলাদেশের খুমি নিগোষ্ঠীর বাস কোন জেলায় বলো দেখি। এটা আমি এতক্ষণ পড়াইছি, এখন তোমাদেরকে একটু ইভালুয়েট করব যে আদৌ তোমরা কতটুকু পড়ছো দেখি। বাংলাদেশের খুমি নিগোষ্ঠী নিবাস কোন জেলায়? তানজিনা সুলতানা বলছে ডি, চট্টগ্রাম। একটু দ্রুত অ্যান্সার করতে হবে। ওকে, খুমি নিগোষ্ঠী, হ্যাঁ খুমি নিগোষ্ঠী জেলা হচ্ছে বান্দরবানে, ঠিক আছে। ওকে, তারপরে আসো, রংপুরে যে ক্ষুদ্র নিগোষ্ঠীর বাস, একটু আগে মাত্র বলছি, রংপুরে যে ক্ষুদ্র নিগোষ্ঠীর বাস, রাজবংশী, মাহাতো, বম, মুন্ডা, একটু আগেই বলছি। হ্যাঁ, বান্দরবান। এতক্ষণ যে আমি পড়াইছি, তোমরা আদৌ কতটুকু পারছো সেটা তো আমার দেখতে হবে, কতটুকু ক্লাসটা করছো। নেত্রকোনা থেকেও জানতো না? আচ্ছা, ওকে। ঠান্ডা না, অত বাড়ে নাই তো। ও আচ্ছা আচ্ছা, 16, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে রংপুর যে ক্ষুদ্র নিগোষ্ঠীর বাস, হ্যাঁ এটা হচ্ছে রাজবংশী, এটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন। তাহলে দেখো এগুলো কিন্তু এখন তোমরা পারতেছ। তারপরে বাংলাদেশের যে ক্ষুদ্র জাতিসত্ত্ব সিলেটে বসবাস করে না, তাইলে বসবাস করে না কোনটা? এই যে তঞ্চঙ্গা, কারণ আমি বলছি তঞ্চঙ্গা কোথায় বসবাস করে? পার্বত্য চট্টগ্রামে বসবাস করে, পার্বত্য চট্টগ্রামে বসবাস করে তঞ্চঙ্গারা, ঠিক আছে। ওকে, তারপরে আসো, বাংলাদেশের কোন উপজাতি সমতলে বসবাস করে? এটা তো মাত্রই পড়াইলাম, সাঁওতালরা সমতলে বসবাস করে, ঠিক আছে। তারপরে মাতৃসূত্রীয় পরিবার ব্যবস্থার উদাহরণ, এটাও কিন্তু আমি পড়াইছি, দেখো গারো ও খাসিয়া, গারো খাসিয়া, এগুলো কিন্তু সব ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন। তাইলে দেখো আমরা যেগুলা পড়াই মেনলি ঢাকা ইউনিভার্সিটি কিন্তু ওগুলোর মধ্যেই থাকে, এগুলো কিন্তু আমরা আগে থেকেই পড়াইতেছি, এমন না যে প্রশ্ন হওয়ার পর এগুলো পড়াই, ঠিক আছে। ওয়ান গালা উৎসব উদযাপন করে কারা? গারোরা, এটাও পড়াইছি। তারপরে হচ্ছে মাতৃসূত্রীয় পরিবার ব্যবস্থা উদাহরণ, এটাও পড়াইছি, গারো। তারপরে দেখো পার্বত্য চট্টগ্রামে বিজু উৎসব কখন পালিত হয়? পহেলা বৈশাখে, এটাও কিন্তু পড়াইছি, পহেলা বৈশাখে। তারপরে দেখো
বাংলাদেশে বাস নিয়ে এমন উপজাতির নাম কি? আমরা পড়াইছি সাঁওতাল বাংলাদেশে আছে, মুরং আছে বাংলাদেশে, গারো আছে, তাইলে নাই হচ্ছে মাউরি। মাউরিরা আসলে কোথায় বসবাস করে? মাউরিরা আসলে নিউজিল্যান্ডের অধিবাসী, নিউজিল্যান্ডের, নিউজিল্যান্ড। যেমন এমন আরো আছে জুলুকুলু, জুলুকুলু, জুলুকুলু হচ্ছে দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ আফ্রিকা। এগুলা কিন্তু বাংলাদেশের না, মাঝে মাঝে দিয়ে দেয় অপশনে। তারপরে হচ্ছে তোমার পিগমি, পিগমি, পিগমি হচ্ছে কঙ্গো। তারপরে আফ্রিদি, আফ্রিদি হচ্ছে একটা উপজাতি, এটা হচ্ছে পাকিস্তানের। এমন আরো আছে, ঠিক আছে, এমন আরো অনেক আছে, সেগুলো তোমাদেরকে ইন্টারন্যাশনাল পার্টে তোমাদের ফাহাদ ভাইয়া পড়াবে। তাহলে আজকের মতো আমি ক্লাসটা এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর হচ্ছে একদিনও লাইভ ক্লাস করতে পারো না, ওকে, নেক্সট টাইম ইনশাল্লাহ আমার ক্লাস আবার হবে, সেদিন হচ্ছে আবার লাইভ ক্লাস করে নিও, ঠিক আছে, সেদিন টাইমলি চলে আসো, ওকে। তাহলে আজকের মতো এখানে শেষ করতেছি, আল্লাহ হাফেজ। আর অবশ্যই আবারও বলতেছি যে যারা ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইতে চাও, তোমরা কিন্তু প্রত্যেকটা সেকেন্ডের দাম আছে, নট অনলি সেকেন্ড, তোমার ন্যানো সেকেন্ডেরও দাম আছে। সো এমন ভাবেই এই সময়টাকে ম্যানেজমেন্ট, টাইম ম্যানেজমেন্ট করতে হবে, যাতে করে তোমার হচ্ছে ইয়ে না হয়, কোনোভাবেই টাইম ওয়েস্ট না হয়, ঠিক আছে, ওকে। তাহলে আজকে এখানে শেষ করতেছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।